আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সাথে তোমাদের সর্বপ্রথম ক্লাসে। মানে এই চ্যাপ্টারটা পুরোটা ভাইয়া পড়াবো। সো ওই হিসাবে হচ্ছে আগের যে দুইটা ক্লাস নিয়েছিলাম, ওই দুইটা ক্লাস আমার না, আমি হচ্ছে ওইখানে অনুপ্রবেশ করেছিলাম আর কি। যারা বায়োলজি মোটামুটি বড় ওদের বোঝার কথা যে অনুপ্রবেশ জিনিসটা কি। আমি জাস্ট এখানে অনুপ্রবেশ করেছিলাম বা আমাকে অনুপ্রবেশ করানো হয়েছিল। বাট এই চ্যাপ্টারটা পুরোটা হচ্ছে আমার। মানে এই চ্যাপ্টারটা এ টু জেড একদম বেসিক কনসেপ্ট ক্লিয়ারিং, তারপর হচ্ছে প্রবলেম সলভিং, সিকিউ এমসিকিউ সলভিং, অ্যাডভান্স প্রবলেম সলভিং সবকিছু ভাইয়া নিব। ঠিক আছে? সো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সাথে তোমাদের একদম ফার্স্ট ক্লাসে। শুরুতে ভাইকে জানাই দাও যে তোমরা সবাই ঠিকঠাক আছো কিনা, ভাইকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা। ক্লিয়ার থাকলে ভাইরা কিছু কথাবার্তা বলে দেন হচ্ছে আজকের মোস্ট অ্যাওয়েটেড একটা চ্যাপ্টার চলতরিৎ, যেখান থেকে সব জায়গায় একটা না একটা সিকিউ, একটা না একটা কোয়েশ্চেন। তুমি অ্যাডমিশন বলো, এইচএসসি বলো, দেন যে কোনো টাইপের কম্পিটিশন বলো, ঠিক আছে, আফটার গ্রাজুয়েশন যদি আমি চিন্তা করি, তাও যদি বলো তোমার বিভিন্ন পরীক্ষা আছে, ওই পরীক্ষাগুলো তো এই চলতরিৎ থেকে একটা না একটা কোয়েশ্চেন মিনিমাম আসবে। তো এরকম একটা চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট বোঝা যাচ্ছে। চ্যাপ্টারটা আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যতটা পসিবল কমপ্যাক্ট হইতে শেষ করে দেওয়ার ট্রাই করবো। ঠিক আছে? শুরুতে ভাইকে জানাই দাও যে তোমরা সবাই ঠিকঠাক আছো কিনা, সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। একজন বলতেছে স্থিতরিত। হ্যাঁ, স্থিতরিত লাগবে না ভাইয়া, স্থিতরিতের কিছু কনসেপ্ট লাগবে ভাইয়া, মুখে মুখে বলে দিব। ঠিক আছে? হয়তো প্রুফ দেখাবো না, বাট বলে দিব এটা হচ্ছে এখান থেকে আসবে, বাট তেমন কিছু লাগবে না স্থিতরিত। যারা 9-10 মোটামুটি তড়িৎদের ব্যাপারে আইডিয়া রেখে আসতো, বা 9-10 যে তড়িৎটা পড়ানো হয়েছে আর কি, ওই তড়িৎটা মোটামুটি বুঝছো। এখানে বলতে গেলে ওই রকম নতুন করে কোনো কনসেপ্ট আসবেই না। ওই কনসেপ্ট গুলাকে আস্তে আস্তে আরেকটু মডিফাই করে একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া হবে আর কি। একদম নতুন কোনো কনসেপ্ট আসবে না। আমরা দেখবো 9-10 এর রেফারেন্স দিয়ে এই জিনিসটা বলবো, 9-এ এটা পড়ছো, 9-এ ওইটা পড়ছো, তার মানে কি পড়াবো না? হ্যাঁ পড়াবো। একদম চিন্তা করার বিষয় না। একদম এ টু জেড যা যা দরকার তাই তাই পড়াবো। ঠিক আছে? ওকে, আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের সাথে আছে মেহেজাবিন, নাজিয়া, ঐশী, সঞ্জিদা, ডালিম চন্দ্র বর্মন। আচ্ছা, জুবাইদা আছে, তাহমিদ আছে, নির্জর, নুসরাত, নাজিয়া, রিপা ও ডিএমসি ড্রিমার। আচ্ছা, আচ্ছা, রিপার জন্য একটা ভালো খবর দিই। ঠিক আছে? আমরা যখন মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেই, মানে আমাদের সময় যখন মেডিকেল অ্যাডমিশন হয়, তখন হচ্ছে তলাতলি থেকে একটা কোয়েশ্চেন আসছিল মেডিকেল অ্যাডমিশনে, যে এটা হচ্ছে ইসাক স্যারের বইয়ের প্রবলেম আর কি। ওইখানে হচ্ছে আগে একটা সার্কিট দেওয়া ছিল, সিরিজ সার্কিট। দেন ছ নম্বর কোয়েশ্চেনে জিজ্ঞেস করছিল যে ওইখানে কত তড়িৎ প্রবাহিত হবে। তো তড়িৎ প্রবাহ বের করতে গেলে কিন্তু তোমার রোধ জানা লাগে, রাইট? বাট ওই যে মেডিকেলের কোয়েশ্চেনে ওইখানে সার্কিটটাই দেয় নাই, তার মানে রোধ দেয় নাই। তো এটা আসলে এই সেন্সে খারাপ যে একটা সার্কিটের রোধ দিচ্ছে না, তার মানে চলো তড়িৎ বের করতে বলছে, মানে ওইখানে অনেক ভ্যালু পসিবল। বাট যারা হচ্ছে ইসাক স্যারের বইয়ের অনুশীলনী মুখস্থ করে গেছিল, ওদের হচ্ছে অ্যান্সারটা দিয়েছিল, ওইটাই হচ্ছে কারেক্ট ছিল। ঠিক আছে? সো তোমার জন্য রিপা, যে ডিএমসি ড্রিমা, চলো তড়িতের ইসাক স্যারের বই কিনবা, কিনে অনুশীলনীতে যা যা এমসিকিউ আছে সব মুখস্থ। তসবি পড়ে না যে দাদা দাদিরা দেখবো হচ্ছে বিকালে বসে উঠানে বসে সবাই মিলে গল্প করে একটা পর একটা তসবি পড়ে। তো তুমি হচ্ছে এইভাবে পড়বা যে তড়িৎ কাকে বলে, একক সময় প্রবাহিত চার্জ, তড়িৎ কাকে বলে, একক সময় প্রবাহিত চার্জ, 500 বার পড়বা। দেন চার্জের একক কি, কুলম্ব, চার্জের একক কুলম্ব, চার্জের একক কি, কুলম্ব, 500 বার পড়বা। তড়িৎ প্রবাহের একক কি, এম্পিয়ার, 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 এইভাবে 500 বার পড়বা। তো এইরকম লেভেলে যদি মুখস্থ থাকে, তাহলে বলা যায় যে মেডিকেলে মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে? এই 9-10ও লাগবে না, প্যারা নাই, একদম 9-10ও লাগবে না। দেখো, তোমাদের সাথে যদি ফার্স্ট ক্লাস, এটার একটু ইম্পর্টেন্স বলে দিই। একটু পরে জয়েন দিয়ে বলবা না যে ভাই নাম কি। নাম হচ্ছে এই বাবাজি। ঠিক আছে? আর এটা হচ্ছে আমি, দেখি বোঝা যাচ্ছে। এই আবারও বলে দিচ্ছি, ঠিক আছে? যা যা লাগবে ভাই বলে দিব। তুমি আগে পড়ে আসছো কি পড়ে আসো নাই, ভাই এই জিনিসটা মাথায় রাখবো না ভাই, একদম ধরে নিব। আমি যখন প্রথম পড়তেছিলাম তখন যেই রকম ছিলাম আর কি, আমি যে একদম কিছুই বুঝতাম না, কিছুই জানতাম না, এইরকম ধরে ধরে তোমাদের পড়াবো। ঠিক আছে? ঠিক আছে? ওকে, দেখো আজকে আমরা কি কি পড়বো। আজকে বলতে গেলে প্রবলেম সলভিং তেমন কিছু নাই। ঠিক আছে? প্রবলেম সলভিং তেমন কিছু নাই, জাস্ট সবগুলোই বেসিক। মানে তড়িতের আহ তড়িৎ তড়িতের বিভিন্ন প্রবলেম বা তড়িতের বিভিন্ন কনসেপ্ট বুঝতে গেলে যা যা জিনিস লাগে সবকিছু আজকে আমরা হচ্ছে ইম্পর্টেন্স দিব। আর এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, মানে তোমাদের এইচএসসির জন্য বিদ্যুৎ বিলের হিসাবটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, কারণ যতগুলো সিকিউ দেখবা মোটামুটি সবগুলো সিকিউতেই এই যে এই জিনিসটা আসে। তোমাদের আরেকটা কথা বলি, এই হিসাবটা অ্যাডমিশনেও আসে। তাহলে বুঝো কি পরিমাণ ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য আসে। ঠিক আছে? তো এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, প্রথম হচ্ছে আমরা কারেন্ট বা তড়িৎ এই ব্যাপারটা দিয়ে শুরু করি। ঠিক আছে? এখন তোমরা অলরেডি স্থির তড়িৎ পড়ে আসছো, তো তড়িতের একটা ব্রাঞ্চিং আমরা করে ফেলি।
যে কোন কোন টপিকে কোন কোন তড়িৎটা পড়বো। যেমন যারা হচ্ছে মোটামুটি ফিজিক্সের ব্যাপারে হালকা পাতলা ঘাটাঘাটি করো, দেখবো হচ্ছে এখানে তড়িৎ রিলেটেড চ্যাপ্টার আছে হচ্ছে 5টা। স্থির তড়িৎ, চলতড়িৎ 4টা, স্থির তড়িৎ, চলতড়িৎ, তারপর হচ্ছে ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, এবং 5 নাম্বার যে চ্যাপ্টারটা আবেশ, রাইট? তো এই যে এই চ্যাপ্টারগুলো আমরা কখন পড়ি? দেখো, একটা বস্তু, যে কোনো বস্তু যখন তুমি চিন্তা করবা, বস্তুটা হচ্ছে দুই ভাবে থাকতে পারে। একটা হচ্ছে সমবেগে, একটা হচ্ছে স্থির থাকতে পারে, আরেকটা হচ্ছে বেগে থাকতে পারে। ঠিক আছে? এখন দেখো, বেগও কিন্তু দুই রকম হইতে পারে। একটা হচ্ছে সমবেগ, মানে হচ্ছে বেগ চেঞ্জ হচ্ছে না, সমবেগ। আরেকটা হচ্ছে বেগ চেঞ্জ হচ্ছে, যেটাকে আমরা ত্বরণ বলি, যেটাকে আমরা ত্বরণ বলি। তো এখানে দেখো, তোমরা অলরেডি যে জিনিসগুলো পড়ে আসছো, মানে হচ্ছে তোমরা এই উপরের টপিকটা স্থির, যখন চার্জ একটা স্থির থাকে ওইটা পড়ে আসছো, এটাকে বলবো হচ্ছে আমরা স্থির তড়িৎ। স্থির তড়িৎ, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই নোট করবা ভাইয়া, যে জিনিসগুলো লিখবো অবশ্যই মাস্ট নোট করবা। আর চার্জ যখন সমবেগে থাকবে, আমরা এটা যেটা পড়বো এটা হচ্ছে চলতড়িৎ। তো আমাদের পুরা চ্যাপ্টার জুড়ে কাজ থাকবে হচ্ছে চার্জটা যখন সমবেগে গতিশীল থাকে তখন এর মধ্যে কি কি ঘটতে পারে, এর মধ্যে কি কি ঘটতে পারে ওই জিনিসগুলা বোঝা, বা ওই জিনিসগুলা মোটামুটি রিলেটেড যে সূত্রগুলো আছে ওই সূত্রগুলো হচ্ছে নোট করা। আর চার্জ যখন ত্বরণে থাকে তখন হচ্ছে আমাদের আরেকটা টপিক এটার সাথে চলে আসে, তড়িতের সাথে, এটাকে বলা হচ্ছে ম্যাগনেটিজম। তো ওইটাকে হচ্ছে আমরা ম্যাগনেটিজমের মধ্যে ফেলতেছি। তো তোমরা হচ্ছে এখনো শর্ট সিলেবাস দেই নাই, তো তোমাদের মোস্ট প্রবলি ম্যাগনেটিজমটা পড়তে হবে, ঠিক আছে? তো এই মোটামুটি তিনটা ব্রাঞ্চের মধ্যে 3টা টপিক, একটা হচ্ছে স্থির তড়িৎ, একটা হচ্ছে চলৎ তড়িৎ, আর আরেকটা হচ্ছে আমাদের ম্যাগনেটিজম। তো ম্যাগনেটিজম কখন আসে? যখন চার্জ ত্বরণে গতিশীল থাকে, আর চার্জ যখন সমবেগে গতিশীল থাকে তখন চলৎ তড়িৎ, আর চার্জ যখন স্থির থাকে তখন হচ্ছে স্থির তড়িৎ। তো আমাদের পুরোটা চ্যাপ্টার জুড়ে আমরা হচ্ছে বলি বা না বলি, আমরা ধরে নিব যে চার্জটা অ্যাকচুয়ালি কি থাকে, সমবেগে গতিশীল থাকে, ঠিক আছে? সমবেগে গতিশীল থাকে। এই জিনিসটা একটু নোট করে ফেলো, ঠিক আছে? এই জিনিসটা ইম্পর্টেন্ট, বেসিক বাট ইম্পর্টেন্ট। জিনিসটা নোট করে ফেলো, তারপর হচ্ছে আমরা শুরু করব। জিনিসটা ইম্পর্টেন্ট, কিন্তু একদম বেসিক জিনিসপাতি, বাট ইম্পর্টেন্ট। ওকে, এটা ডান। এখন দেখো, আমরা হচ্ছে যে চার্জ বা তড়িৎ এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, চার্জের ব্যাপারে তো তোমরা স্থির তড়িতে পড়ে আসছো। চার্জ মানে কি? একটা বস্তুর মধ্যে যেমন ভর থাকে, যেমন ফিজিক্যাল প্রপার্টিস, একটা ইন্ট্রিনজিক প্রপার্টিস, মানে হচ্ছে বস্তুর সাথে ওই প্রপার্টিসটা থাকে। যেমন আমার নাম মাহিন, আমার সাথে কি আছে? আমার সাথে আমার একটা ভর আছে। তো এরকম যে সকল বস্তুর ভর থাকে ওই সকল বস্তুর মধ্যে চার্জ থাকবে, এটা এটা অবভিয়াস, ঠিক আছে? এটা হচ্ছে চিরন্তন সত্য টাইপের। যদি কোনো একটা বস্তুর ভর থাকে, ভালো মতো বুঝো, যদি কোনো একটা বস্তুর ভর থাকে তাহলে ওর মধ্যে চার্জ থাকবে। কি থাকবে? চার্জ থাকবে। এটা স্থির তড়িতের পড়াশোনা, ভাই এত ডিটেলসে যাচ্ছি না। তো ধরো হচ্ছে তোমার কাছে একটা সিলিন্ড্রিক্যাল শেপের ধাতু আছে, ভালো মতো বুঝো ভাই, কি বলতেছি? ধাতু, ঠিক আছে? তাহলে ধাতুর মধ্যে কি থাকে বলতো? অসংখ্য মুক্ত ইলেকট্রন থাকবে, রাইট? অসংখ্য মুক্ত ইলেকট্রন থাকবে, ভালো কথা থাকতেছে, অসংখ্য মুক্ত ইলেকট্রন থাকবে। এই যে মুক্ত ইলেকট্রন গুলা, এগুলোকে বলা হচ্ছে চার্জ ক্যারিয়ার, ভালো মতো বুঝো। এই যে ফ্রি ইলেকট্রন গুলাকে কি বলা হয়? দেখো, ফ্রি যে ইলেকট্রন গুলো আছে এগুলোকে কি বলা হয়? চার্জ ক্যারিয়ার, ঠিক আছে? এই ফ্রি ইলেকট্রন গুলোকে কি বলা হয়? চার্জ ক্যারিয়ার। এখন দেখো ভাই, ধাতু কেন বলছি? কারণ তোমরা কিন্তু অলরেডি পদার্থের প্রকারভেদের ব্যাপার জানো। পদার্থ হচ্ছে পরিবাহিতার উপর ডিপেন্ড করে 3 প্রকার। একটা হচ্ছে পরিবাহী, একটা অপরিবাহী, আর একটা অর্ধ পরিবাহী। কি? একটা পরিবাহী, আরেকটা অপরিবাহী, আরেকটা অর্ধ পরিবাহী। সো আমরা এই চ্যাপ্টারে যত যত জিনিসপাতি নিয়ে আলোচনা করবো সবগুলা পরিবাহী হবে, বা সবগুলা ধাতু হবে। কারণ কি? ধাতু একটা পরিবাহী, ঠিক আছে? এরকম ধাতুর মধ্যে কি থাকে? অনেকগুলা ইলেকট্রন থাকে, আর এই ইলেকট্রনগুলোকে চার্জ ক্যারিয়ার বলা হয়। এখন দেখো, তুমি চিন্তা করো, এই ধাতুর মধ্যে যেহেতু অনেকগুলো ইলেকট্রন আছে, তো ইলেকট্রনটা কি করবে? এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার একটা টেন্ডেন্সি দেখাবে। বাট প্র্যাকটিক্যালি কি তাই হয়? প্র্যাকটিক্যালি কিন্তু তাই হচ্ছে না। কেন? কারণ তোমার আশেপাশে যদি ধরো এরকম একটা স্টিল স্কেল থাকে, দেখো ভাইয়ের কাছে, দেখো এই যে একটা স্টিলের স্কেল, ঠিক আছে? এটা একটা স্টিলের স্কেল। সো এই স্টিলের স্কেলের মধ্যে যেহেতু একটা ধাতু দিয়ে তৈরি, তার মানে এখানেও অনেকগুলো ইলেকট্রন আছে। তো ইলেকট্রন গুলো যদি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতো, তার মানে কি? এখানে একটা কারেন্ট তৈরি হতো, রাইট? এখানে কি হতো?
একটা কারেন্ট তৈরি হতো। এখন দেখো কারেন্ট যদি তৈরি হয় তাহলে আমি এটাকে ধরার সাথে সাথে শক খাইতাম, বাট অ্যাকচুয়ালি কি আমি শক খাইতেছি? তার মানে ফ্রি ইলেকট্রন আছে ভালো কথা, বাট ফ্রি ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতেছে না। ফ্রি ইলেকট্রন কি করতেছে না? এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতেছে না। এরকম এক জায়গা থেকে যদি আরেক জায়গায় মুভ না করে তাহলে কি কারেন্ট উৎপন্ন হচ্ছে না। তো এখান থেকে বলা যাচ্ছে যে কারেন্টের যে ব্যাপার স্যাপারগুলা, এই ব্যাপার স্যাপারগুলা আমাদের ইলেকট্রন ফ্লো হচ্ছে কিনা ওইটার সাথে রিলেটেড, রাইট? বুঝা গেছে? ফ্রি ইলেকট্রনগুলো কি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ হচ্ছে কিনা এর সাথে আমাদের কারেন্টের ব্যাপারটা রিলেটেড, ঠিক আছে? তো এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় ইলেকট্রন মুভ হওয়ার জন্য আমাদের এখানে কি করা লাগে? এখানে আমাদের এক্সটার্নাল কিছু একটা অ্যাড করতে হয়। তো এটাকে কি বলি আমরা? এটাকে বলি হচ্ছে আমরা বিভব বা ভোল্টেজ। বিভব বা ভোল্টেজ, ঠিক আছে? বিভব বা ভোল্টেজ। এখন দেখো বিভবের ব্যবসাগুলো তো আমরা অলরেডি জানি, 19 পরে আসছে। এটা হচ্ছে বড়টা পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তো পজিটিভের প্রতি কি হয়? ইলেকট্রনগুলো আকর্ষণ অনুভব করে, তার মানে তখন ইলেকট্রনগুলো এই যে পজিটিভের দিকে চলে আসবে, পজিটিভের দিকে চলে আসবে। তো এই যে ইলেকট্রনগুলো মুভ করতেছে এটাকে বলা হচ্ছে কারেন্ট, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে কারেন্ট। এই যে ইলেকট্রনগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতেছে এটাকে বলা হয় কি? কারেন্ট। এখন ধরো আমি বললাম টি সময়ে, আমি একটা কথা বললাম যে টি সময়ে কি পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে। টি সময়ে কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে, চার্জ প্রবাহিত হচ্ছে। কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে, প্রবাহিত হচ্ছে। এখন আমাকে বলো একক সময় বা এক সেকেন্ডে কতটুকু চার্জ প্রবাহিত হবে বলো? একক সময় কিউ বাই টি পরিমাণ চার্জ প্রবাহিত হবে, রাইট? একক সময় কি? কিউ বাই টি পরিমাণ চার্জ প্রবাহিত হবে। এই যে কিউ বাই টি, এটা হচ্ছে আমাদের কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে এটার পরিমাণ। তো আমাদের কারেন্ট যেটা, এটাই হচ্ছে কিউ বাই টি। তো এটা হচ্ছে একদম বেসিক ডেফিনেশন। এটাই হচ্ছে বেসিক ডেফিনেশন। এখান থেকে বড় বড় কমপ্লেক্স জিনিসপাতি চলে আসছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কারেন্ট বা চার্জ। চার্জের একক সময় যে প্রবাহ, এটা হচ্ছে কারেন্ট, ঠিক আছে? এখন দেখো আমরা কিন্তু জানি যে চার্জের একক হচ্ছে কুলম্ব, সময়ের একক সেকেন্ড। তার মানে একক কি হবে? একক হবে হচ্ছে কুলম্ব পার সেকেন্ড, যেটাকে আমরা এম্পিয়ার দিয়ে লিখি। যেটাকে আমরা কি দিয়ে লিখি? এম্পিয়ার, ঠিক আছে? যেটাকে আমরা এম্পিয়ার দিয়ে লিখি। ঠিক আছে? যেটাকে আমরা এম্পিয়ার দিয়ে লিখি। ওকে, এখন দেখো এখানে একটা ব্যাপার স্যাপার আছে। তোমরা যখন মোটামুটি আইডিয়া রাখো আই গেস, যে বলো আমাকে ইলেকট্রনের ভর কম নাকি বেশি? ইলেকট্রনের ভর কিন্তু খুবই কম, রাইট? ইলেকট্রনের ভর কি? খুবই কম। এখন ইলেকট্রনের ভর যদি খুবই কম হয়, এর এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে স্পিড, এটা কিন্তু খুব বেশি হবে। কি হবে? এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে স্পিড, এটাও খুব বেশি হবে। বাট একটা জিনিস চিন্তা করো, ধরো আমার এই যে ধাতুটা ছিল, এটা হচ্ছে আমি বললাম কপারের তৈরি। কি বললাম? কপারের তৈরি, ঠিক আছে? বললাম হচ্ছে কপারের তৈরি। কপারের পারমাণবিক সংখ্যা কত বলতো? 29, রাইট? কপারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 29। তার মানে এর থেকে যদি একটা ইলেকট্রন বের হয়ে আসে তাহলে কি ফর্ম করবে? কপার প্লাস। এর থেকে একটা ইলেকট্রন বের হয়ে আসলে কি ফর্ম করবে? কপার, কপার প্লাস, রাইট? কেন? কারণ হচ্ছে একটা ইলেকট্রন বের হয়ে আসছে, ভালো কথা। তো এই ইলেকট্রনটা কি দৌড়াদৌড়ি করবে না? এই ইলেকট্রন কিন্তু দৌড়াদৌড়ি করবে, ঠিক আছে? এই ইলেকট্রন দৌড়াদৌড়ি করবে। এখন এইরকম ইলেকট্রন একটা কপার দণ্ডের মধ্যে কয়টা আছে? ভাই আমি জানি না কয়টা আছে, জানি না। এখন দেখো যতটাই থাকুক, আমি বললাম এখানে 6টা ইলেকট্রন আছে, তাহলে কি 6টা কপার প্লাস থাকবে? 6টা কপার প্লাস থাকবে। 6টা ইলেকট্রন থাকলে কি থাকবে? 6টা কপার প্লাস। এখন আমাকে বলো প্রতিটাই অ্যাটম এর আশেপাশে একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে আমাদের যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনগুলো কি আকর্ষণ করে না? ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে। তার মানে এখানে যে ফ্রি ইলেকট্রনগুলো আছে, ফ্রি থাকে, কপারের সর্বশেষ শক্তিস্তর থেকে বের হয়ে আসে, ভালো কথা। বাট এই ইলেকট্রনগুলো যখন এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করার চেষ্টা করে, তখন এই যে কপার প্লাস, অসংখ্য কপার প্লাস থাকে, ওই কপার প্লাস গুলো একে টেনে ধরে রাখে। তার মানে অ্যাকচুয়ালি মুভ করতে পারে না। তার মানে কি স্পিড দেখানোর কথা অনেক বেশি, বাট প্র্যাকটিক্যালি বা এভারেজ যখন হিসাব করি, তখন স্পিড গুলোকে আস্তে আস্তে রিডিউস হয়ে আসে। কি হয়? আস্তে আস্তে রিডিউস হয়ে আসে।
তোমরা চলতরিতে একটা সুন্দর একটা কনসেপ্ট পড়েছে, ড্রিফট ভেলোসিটি বা তারণ বেগ। তো তারণ বেগের কনসেপ্ট হচ্ছে ওইটা, যে একটা ইলেকট্রন যদি সিঙ্গেল থাকে তাহলে হচ্ছে খুব হাই স্পিডে যাওয়ার কথা, ঝুম 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 করে দৌড়াদৌড়ি করার কথা। বাট এর আশেপাশে যখন একটা লেটিস থাকবে, একটা সলিড স্ট্রাকচার থাকবে, বা আমি যদি বলি এরকম একটা স্কেল থাকবে, এখানে অনেকগুলো ফ্রি ইলেকট্রন আছে ভালো কথা, বাট সাথে অনেকগুলো পজিটিভ, এই যে কপার প্লাসও আছে। কপার প্লাস কি করবে, সর্বশক্তি স্তরে ইলেকট্রনগুলোকে টেনে ধরে রাখবে, যাইতে দিবে না। তার মানে কি আস্তে 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 কষ্ট করে করে যাবে। তো এই যে ব্যাগটা আস্তে 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 কষ্ট করে করে যাচ্ছে, এটাকে বলছে ড্রিফট ভেলোসিটি। কি বলা হচ্ছে? ড্রিফট ভেলোসিটি। ভালো মতো বুঝো, এটা কি বলা হচ্ছে? ড্রিফট ভেলোসিটি। এই যে ইলেকট্রনগুলো আস্তে আস্তে যাচ্ছে, এটাকে বলা হয় কি? ড্রিফট ভেলোসিটি। ইলেকট্রন এর এই যে বেগ, বা আমি বলতে পারি হচ্ছে এটাকে গড় বেগ, এটাকে বলা হচ্ছে কি? এটাকে বলা হচ্ছে তারণ বেগ। এই জিনিসটা একটু লিখে রাখো, এই জিনিসটা আমরা পরে পড়বো যে জিনিসটার প্রুফটা কি। তারণ বেগ, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে তারণ বেগ। এখন দেখো, একটু আগে আমরা দেখলাম যে আমরা যখন এটাকে একটা ভোল্টেজ সোর্সের সাথে অ্যাড করব, তখন হচ্ছে আমাদের এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে। তো কারেন্ট অ্যাকচুয়ালি কি ছিল? কারেন্টটা ছিল হচ্ছে আই সমান কিউ ডিভাইডেড বাই টি। বাট আমরা ওইখানে ধরে নিয়েছিলাম যে ভালো অ্যামাউন্টের একটা কারেন্ট, ভালো অ্যামাউন্টের একটা চার্জ প্রবাহিত হচ্ছিল। বাট তুমি ধরো যে চার্জ এবং টাইম, যেটা এটা খুবই ক্ষুদ্র, ঠিক আছে, খুবই ক্ষুদ্র। তো এই যে চার্জ এবং টাইমের যে প্রবাহ, এটা যদি খুবই ক্ষুদ্র হয়, তাহলে আমি আইকে লিখতে পারি খুবই ক্ষুদ্র পরিমাণ চার্জের প্রবাহ ডিভাইড বাই খুবই ক্ষুদ্র টাইম, যেটাকে ডিকিউ এবং ডিটি বলা হয়। ডিকিউ এবং ডিটি বলা হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে আরেকটা এক্সপ্রেশন, তুমি মনে রাখতে পারো। এবং যদি ক্রস গুণ করি, তাহলে ডিকিউ সমান কি আসবে? ডিকিউ সমান আসবে হচ্ছে আই ডিটি, ঠিক আছে। ডিকিউ সমান আসবে আই ডিটি, ঠিক আছে। ডিকিউ সমান আসবে হচ্ছে আই ডিটি। তো এখান থেকে এই যে প্রথম যে ব্যাপারটা, এটাকে তুমি আরেকটু যদি একদম সিম্পলিফাই ওয়েতে বলতে চাও, এটাকে বলতে পারবো হচ্ছে গড় প্রবাহ। কি বলতে পারবা? গড় প্রবাহ। তো গড় প্রবাহ হচ্ছে টোটাল কতটুকু চার্জ প্রবাহিত হচ্ছে ডিভাইড বাই টোটাল সময়, আর ইনস্ট্যান্টেনিয়াস মানে এট এ টাইম, ঠিক আছে। যারা হচ্ছে বাইক চালাও, ওরা স্পিডোমিটার দিকে তাকালে দেখবা হচ্ছে যে হঠাৎ করে স্পিড 60, হঠাৎ করে স্পিড 62, হঠাৎ করে স্পিড হচ্ছে 100, 110 এরকম দেখাচ্ছে। মানে যখনই তুমি তাকাচ্ছ তখনই দেখাচ্ছে, রাইট? তো এরকম যখনই তুমি তাকাচ্ছ কোন একটা সার্কিটের দিকে, তখন কি পরিমাণ কারেন্ট দেখাবে, ওই কারেন্টের এক্সপ্রেশনটা ডিকিউ বাই ডিটি। ডিকিউ বাই ডিটি। তো আমি যদি ক্রস মাল্টিপ্লাই করি, ডিকিউ সমান আসবে আই ডিটি। কি আসবে? ডিকিউ সমান আই ডিটি, আই ডিটি, ঠিক আছে। সো এই এক্সপ্রেশন গুলো তুলে ফেলো, তারপর হচ্ছে ভাইরা নেক্সট টপিকে যাচ্ছি। তুলে ফেলো ভাইরা, নেক্সট টপিকে যাচ্ছি। ডান 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 ডান, ওকে। আচ্ছা, কারেন্টের ব্যাপারে এবং ইলেকট্রনের যে তারণ বেগ বা ড্রিফট ভেলোসিটি, আমি এক্সপ্রেশন দেই নাই তারণ বেগের বা ইকুয়েশন দেই নাই। এই যে দুইটা জিনিস ক্লিয়ার কিনা ভাইকে বলো, এই দুইটা জিনিস ক্লিয়ার কিনা? এই দুইটা জিনিস তারণ বেগ এবং তারণ বেগ অ্যাকচুয়ালি কি, ঠিক আছে, তারণ বেগ কি আমি এখনো ডিটেলসে বলি নাই, বাট যতটুকু বলছি ততটুকুতে ক্লিয়ার কিনা বলো। তারপর হচ্ছে ভাইরা নেক্সট টপিকে যাব। ক্লিয়ার, রাইট? ওকে, ক্লিয়ার। এখন দেখো ভাই কিন্তু অলরেডি বলছি যে ইলেকট্রনগুলো যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার চেষ্টা করবে, তখন এই যে পজিটিভ চার্জ, ওর যে হোস্ট অ্যাটম বা মায়ের মতো যে অ্যাটমটা ছিল, ও কি করবে? ওকে টেনে ধরে রাখবে না? ওকে টেনে ধরে রাখবে, ফলে কি ও অ্যাকচুয়ালি ভালো স্পিডে যাইতে পারবে না। তো এই যে টেনে ধরে রাখার এবিলিটি, ঠিক আছে, এই যে এই কপার প্লাস অ্যাটমের টেনে ধরে রাখার সক্ষমতা, এটাকে আমরা তড়িতে সুন্দর একটা নাম দেই। টেনে ধরে রাখার সক্ষমতাকে বলো তো কি বলো? এটাকে সক্ষমতা, এটাকে কি বলা হয় বলো? এটাকে বলা হচ্ছে রোধ। আমার ইলেকট্রন গুলা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার একটা টেন্ডেন্সি দেখাচ্ছিল, ভালো কথা। বাট এক জায়গা থেকে আরেক জায়গায় ওর নিজের যে স্পিড, হাই ভেলোসিটিতে বা খুব ফাস্টলি মুভ করতে পারতেছে না। কারণ কি? এই যে পজিটিভ চার্জ হোস্ট অ্যাটমগুলো একে টেনে ধরে রাখতেছে। তো এই যে ব্যাপারটা, এটাকে বলা হচ্ছে রোধ। তো এই রোধের বিভিন্ন এক্সপ্রেশন আছে, টেম্পারেচারের উপর কিরকম ডিপেন্ডেন্সি আছে, তারপর হচ্ছে বিভিন্ন স্ট্রাকচারের উপর কিরকম ডিপেন্ডেন্সি আছে, ওই জিনিসটা হচ্ছে আমরা দেখবো আবার, ঠিক আছে। ওকে, তো এখন দেখো আমরা হচ্ছে রোধের ব্যাপারটা দেখি। এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা বলো?
ওকে, দেখো আমরা কি বলতেছিলাম, আমরা বলতেছিলাম আমাদের যত ধরনের এক্সপ্রেশন থাকবে বা এক্সপ্রেশন থাকবে এগুলো হচ্ছে ধাতু, কারণ কি পরিবাহী ক্ষেত্রে প্রযোজ্য। এখন ধরো আমার কাছে একটা সিলিন্ড্রিক্যাল শেপের একটা রড আছে যেটা হচ্ছে কপারের তৈরি। তো এখানে যে ফ্রি ইলেকট্রনগুলো আছে, ফ্রি ইলেকট্রনগুলো কোথা থেকে আসবে? কপার থেকে আসবে। আমি ধরলাম একটা কপার, ঠিক আছে, একটা কপার, এর থেকে একটা ফ্রি ইলেকট্রন চলে আসছে, ফলে কি হয়েছে, এক কপার প্লাস একটা পজিটিভ চার্জে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন এই ইলেকট্রনটা যখন একটা জিগজ্যাগ মোশন বা মুভমেন্ট করা ট্রাই করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া ট্রাই করবে, তখন এই কপার প্লাস, কারণ কি পজিটিভ চার্জ এ নেগেটিভ চার্জকে আকর্ষণ করবে, তো একে টেনে ধরে রাখার একটা টেন্ডেন্সি দেখাবে, রাইট। তার মানে অ্যাকচুয়ালি ইলেকট্রনটা যত হাই স্পিডে যাওয়ার কথা ছিল তত হাই স্পিডে যাইতে পারতেছে না, কারণ কি এই কপারটা ওকে ধরে রাখতেছে। তো এই যে কপার একটা বাধা দিতেছে, ভালো মতো বুঝো, কপার যে একটা বাধা দিতেছে, এই বাধাটাকে আমরা চলতরিতে বলি রোধ বা বাধা দেওয়ার ক্ষমতা, ঠিক আছে, বাধা দেওয়ার ক্ষমতা। এখন দেখো তুমি প্রতিটা ইলেকট্রনিক যেরকম বাধা পাচ্ছে, এই ইলেকট্রনটা এখানে এসে বাধা পাবে, এটা এখানে এসে বাধা পাবে, এখানে আসতে বাধা পাবে, বাধা পায় আস্তে 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 সামনের দিকে যাবে। তো এই যে সামনের দিকে যাচ্ছে, এ সিঙ্গেল থাকলে যত স্পিডে যাওয়ার কথা, যখন অনেকগুলা স্ট্রাকচারের মধ্যে ইলেকট্রন আসছে বা একটা স্ট্রাকচারের মধ্যে অনেকগুলো ইলেকট্রন আসছে, তখন ওই স্পিডে যাইতে পারবে না, ঠিক আছে, ওই স্পিডে যাইতে পারবে না। এটাকে বলা হয় কি, যে স্পিডে যাবে এটাকে বলা হচ্ছে তারণ বেগ বা ইলেকট্রনগুলোর গড় বেগ, ঠিক আছে, ইলেকট্রনগুলোর গড় বেগ। তো আমরা গত স্লাইডে পড়ে আসছি যে এখান থেকে যদি বাম দিকে কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হয় টি সময়, তাহলে আই সমান কিউ বাই টি হচ্ছে কি গড় প্রবাহ, মোট চার্জ ডিভাইড বাই মোট সময়। বাট ইনস্ট্যান্টেনিয়াস টাইমে আমি যদি তোমাকে বলি হচ্ছে এখন বাজে 2টা 1, ঠিক আছে, 2টা 1-এ এক্সাক্ট 2টা 1-এ এই সার্কিটের মধ্যে কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে, তো এটাই হচ্ছে ডিকিউ ডিভাইড বাই ডিটি, মানে ডিফারেন্সিয়াল ফর্মে বের করতে হবে। তো ডিকিউ সমান কি আইডিটি, এখান থেকে আমরা চার্জও বের করতে পারি। দেন এই এক্সপ্রেশনটা ছিল হচ্ছে এটার। এখন কি লিখনা বলো? কপার তো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তাহলে আকর্ষণ কেন? এই কপার ইলেকট্রন ছেড়ে দিছে মানে কি, কোনো কিছু ইলেকট্রন ছেড়ে দেয় নাই, কোনো কিছু ইলেকট্রন ছেড়ে দেয় নাই ভাই, ব্যাপারটা হচ্ছে কি দেখো, ও তোমরা 9-10 ফাঁকি দিয়ে আসছো। আচ্ছা দেখো, কপার ইলেকট্রন, ভালো একটা কোয়েশ্চেন করছো, কপার ইলেকট্রন ছেড়ে দিচ্ছে তাহলে আকর্ষণ করতেছে কেন? এই স্থিতিতে কি পড়ছো, পজিটিভ নেগেটিভ আকর্ষণ করবে না, পজিটিভ নেগেটিভ চার্জ আকর্ষণ করবে, রাইট। তো তোমার দেখো কপারের যে ব্যাপারটা ছিল, কপার যেহেতু 29, তার মানে এখানে কি 29টা প্রোটন আছে, প্রোটন আছে, আর ধরো এখানে একটা ইলেকট্রন আছে। তো এই ইলেকট্রনকে কি করবে, 29টা কপার 29টা প্রোটন আকর্ষণ করবে না, আকর্ষণ করে টান দিয়ে ধরে রাখার টেন্ডেন্সি দেখাবে, রাইট, টেন্ডেন্সি দেখাবে। তার মানে আকর্ষণ ছেড়ে দিছে ভালো কথা, বাট অ্যাকর্ডিং টু স্ট্যাটিক ইলেকট্রিসিটি অবশ্যই এই দুইটার মাঝে আকর্ষণ আছে, ঠিক আছে, অবশ্যই এই দুইটার মাঝে আকর্ষণ আছে, ঠিক আছে। এখন দেখো তোমার কাছে ধরো একটা সিলিন্ড্রিক্যাল শেপের রড আছে যেটার মধ্যে অনেকগুলো ইলেকট্রন আছে, অনেকগুলো ইলেকট্রন আছে। এখন বলতে পারো ভাই ইলেকট্রনগুলো ছেড়ে দিচ্ছে কেন? এখন দেখো এই জিনিসগুলো কিন্তু আমরা বলতেছি রুম টেম্পারেচার আছে, কোথায় আছে, একটা রুমের মধ্যে আছে। তো এই জিনিসগুলো আছে হচ্ছে রুম টেম্পারেচারে, রুম টেম্পারেচার, ঠিক আছে। রুম টেম্পারেচার মানে তো ধরো 25 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস। এখন দেখো যারা হচ্ছে তাপগতিবিদ্যা পড়ে আসছো, একটা বস্তুর এনার্জির সাথে মানে অভ্যন্তরীণ শক্তির সাথে তাপমাত্রার খুব সুন্দর একটা রিলেশন আছে, ঠিক আছে, তাপমাত্রার খুব সুন্দর একটা রিলেশন আছে, যেটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি সমান কি ডিইউ, এটা হচ্ছে এন সিপি, ডিইউ সমান এন সিপি ডিটি। আচ্ছা আমাদের এনসিপি এগুলো কি, এগুলো না জানলে হবে, বাট দেখো অভ্যন্তরীণ শক্তি এটা হচ্ছে কি তাপমাত্রা সমানুপাতিক, তার মানে তাপমাত্রা তো বেশি হবে অভ্যন্তরীণ শক্তি তত বাড়বে। এখন দেখো তোমার তাপমাত্রা বাড়ানো মানে কি, সিম্পলি তুমি চিন্তা করতে পারো হিট দিতেছো, কি দিতেছো, হিট দিতেছো। এখন ধরো তুমি জাস্ট একটা কপারকে চিন্তা করো, তুমি কি করতেছো, হিট দিতেছো, হিট দিতেছো। এখন হিট যদি দাও, এর মধ্যে প্রোটন আছে ইলেকট্রন আছে, আমাকে বলো ইলেকট্রনের ভর প্রোটনের ভরের কিন্তু অনেক কম, কত কম, 1831 গুণ কম, 1831 গুণ কম। তো যখন হিট দিবা এখান থেকে কি ইলেকট্রন গুলা জিগজ্যাগ একটা মোশন দেখাবে, একটা বাইরের দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখাবে। তো এই টেন্ডেন্সির মধ্যে বলো ইলেকট্রনটা কি ইজিলি বাইরে যেতে পারবে, নাকি এই যে প্রোটন আছে বা পজিটিভ চার্জ আছে ওটা বাইরে যেতে পারবে? অ্যান্সার হচ্ছে যার ভর কম ও ইজিলি বাইরে চলে যাবে। তার মানে আমাদের ইলেকট্রন যেটা সেটা ইজিলি বাইরে চলে যাবে। তো এই যে ইলেকট্রনটা বাইরে চলে যাচ্ছে এটাকে বলা হচ্ছে ফ্রি ইলেকট্রন। ও কিন্তু ছেড়ে দেয় নাই, কপার কি ছেড়ে দিছে না, আমরা একে ট্রিগার করছি ছেড়ে দেওয়ার জন্য, আমরা ওকে পুশ করছি, না তুই ছাড়, ঠিক আছে, আমরা ওকে পুশ করছি কি দিয়ে, টেম্পারেচার দিয়ে। তো এই জন্য কি এই ইলেকট্রনগুলোকে বলা হচ্ছে ফ্রি ইলেকট্রন।
বাট ও যদি আরেকটু তাপমাত্রা আমি কমাই দিই বা এনাফ একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিই, ও কিন্তু আবার আগের জায়গায় চলে আসবে। ঠিক আছে, কপার কিন্তু ছেড়ে দেয় না কখনো, আমরা ওকে পুশ করি বা আমরা ওকে বলি যে তুই ছেড়ে দে। ঠিক আছে, এই যে ছেড়ে দেওয়ার ইলেকট্রনগুলো, এই ইলেকট্রনগুলোকে বলা হচ্ছে এই যে এই ফ্রি ইলেকট্রনগুলো। ঠিক আছে, এখন এখন বুঝতে পারছো? এখন বুঝতে পারছো যে কেন আকর্ষণ করতে পারে না? কারণ রুম টেম্পারেচার কিন্তু 25 ডিগ্রির আশেপাশে থাকে, রুম টেম্পারেচার বাড়ে না। ঠিক আছে, রুম টেম্পারেচার বাড়ে না। ওকে, এই যে ইলেকট্রনগুলো এটাকে বলা হচ্ছে ফ্রি ইলেকট্রন। এখন দেখো আমি যেটা বলছি অলরেডি, যেহেতু তাপমাত্রার একটা ইফেক্ট আছে, তার মানে তাপমাত্রা যদি তুমি বাড়াও, ভালো মতো বুঝো, ঠিক আছে, তাপমাত্রা যদি বাড়াও তাহলে কি এই ফ্রি ইলেকট্রন বেড়ে যাবে না? তাপমাত্রা যদি বাড়াও এই ফ্রি ইলেকট্রন বেড়ে যাবে। তাপমাত্রা যদি বাড়াও এই ফ্রি ইলেকট্রন কি হবে? তাপমাত্রা যদি আমি বৃদ্ধি করি তাহলে কি ফ্রি ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন এটাও কি বৃদ্ধি পাবে। এখন বলতে পারতেছো যে ভাইয়া কারেন্ট আই সমান হচ্ছে কিউ বাই টি, আমরা জানি। তো ফ্রি ইলেকট্রন যদি বেড়ে যায়, দেখো কিউ যদি বেড়ে যায় চার্জ, তার মানে কি কারেন্টও বেড়ে যাচ্ছে। বাট জিনিসটা এরকম না। জিনিসটা কেন এরকম না? দেখো, ফ্রি ইলেকট্রন বাড়তেছে ভালো কথা, যদি একটা ফ্রি ইলেকট্রন বাড়ে তাহলে কি একটা কপার পজিটিভ মানে দুইটা 29টা প্রোটন বিশিষ্ট একটা চার্জ ওইখানে চলে আসবে। তার মানে একচুয়ালি ফ্রি ইলেকট্রন বাড়তেছে ভালো কথা, বাট ফ্রি ইলেকট্রন বাড়ার সাথে সাথে রোধ যেটা এটাও বাড়তেছে। কারণ কি, যত বেশি পজিটিভ চার্জ বা যত বেশি কপার প্লাস ওইখানে চলে আসবে, যত বেশি কপার প্লাস ওইখানে চলে আসবে, তত বেশি কি হবে? বাধা পাবে। কারণ কি, কপার প্লাস ইলেকট্রনকে টান দিয়ে ধরে রাখে। কপার প্লাস কি করে? ইলেকট্রনকে টান দিয়ে ধরে রাখে। তার মানে ফ্রি ইলেকট্রন বাড়তেছে ভালো কথা, তোমার আপাত দৃষ্টিতে মনে হইতে পারে যে ইলেকট্রন যেহেতু বাড়তেছে কারেন্টও বাড়তেছে, তার মানে আমার রোধ কমবে বা এই ব্যাপার স্যাপারগুলো একটু দেখবো। বাট অ্যাকচুয়ালি ফ্রি ইলেকট্রন যখন বাড়ে যতটা ফ্রি ইলেকট্রন বাড়বে ততটা কপার প্লাস ওইখানে ফ্রি হয়ে যায়। তার মানে তত বেশি আকর্ষণ করতে পারে ইলেকট্রনগুলোকে। আর আকর্ষণ করা মানে হচ্ছে একটা বাধা দেওয়া। তো বাধা দেওয়া মানে হচ্ছে তাপ রোধও বাড়তেছে। তো এটাকে বলছে রোধের উপর তাপমাত্রার প্রভাব। তাপমাত্রা যখন বাড়াবা রোধ কি হবে? বাড়বে। ঠিক আছে, এক্স্যাক্টলি। এই রিপা খুব সুন্দর একটা কথা বলছে, যত আসবে তত বেশি রোধ বাড়বে। তাই এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, যত পজিটিভ চার্জ আসবে ওইখানে তত বেশি রোধ বাড়বে। তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ইলেকট্রন বাড়তেছে রোধ কমে যাবে না, ব্যাপারটা চুলটা। ইলেকট্রন বাড়তেছে মানে রোধ বেড়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো এটা? বলো। আমরা কিন্তু অলরেডি দুইটা ইফেক্ট পড়ছি রোদের উপর, একটা পড়ছে হচ্ছে তাপমাত্রা আর একটা পড়ছে হচ্ছে স্ট্রাকচার। এই দুটো জিনিস ক্লিয়ার কিনা বলো? ওকে, ক্লিয়ার। আলবার্ট বলতেছে পজিটিভ দণ্ডে ইলেকট্রন ছিল না। এই বাবার এই ভাই, তোরা তো জাস্ট তলধরি পড়তেছিস। আরো আছে তো, সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটা আছে না, সেমিকন্ডাক্টর গেলে ওই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। আলবার্ট যে আইনস্টাইন না কি যেন ছিল, আলবার্ট, আচ্ছা আলবার্ট ম্যাক্সওয়েল। আলবার্ট ম্যাক্সওয়েল, আচ্ছা। সেমিকন্ডাক্টর পড়লে ওই জিনিসটা আরো বুঝবা যে চার্জ ক্যারিয়ার ভাই বললাম না, চার্জ ক্যারিয়ার অনেক প্রকার হয় আর কি। চার্জ ক্যারিয়ার মিলে দুই প্রকার হয়, একটা পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। আমরা হচ্ছে নেগেটিভ চার্জ ক্যারিয়ারকে নিয়ে একটু বদার্ড আর কি। এখানে দেখো, রোধ, পরিবাহীর যে ধর্মের জন্য তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় তাকে রোধ বলে। এটা আমরা অলরেডি দেখে আসছি, রাইট? আমরা কিন্তু অলরেডি দেখে আসছি পরিবাহীর যে ধর্মের জন্য তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় তাকে রোধ বলে। তো দেখো, একটা ধরো তোমার কাছে একটা সিলিন্ডার আছে, যেটার দৈর্ঘ্য হচ্ছে এল, যেটার দৈর্ঘ্য হচ্ছে এল। ঠিক আছে, এবং যেটা ভালো মতো বুঝো ক্রস সেকশন এরিয়া। ঠিক আছে, এই যে ক্রস সেকশন এরিয়া, এই যে এটাকে আমরা বলতেছি হচ্ছে এ, এটাকে আমরা বলতেছি হচ্ছে এ। এবং এটার যে রেডিয়াস, ঠিক আছে, এটার যে রেডিয়াসটাকে বলতে হচ্ছে মোলার, মোলার। তো এক্সপেরিমেন্টালি দেখা গেছে, ঠিক আছে, এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে এই যে পদার্থটা আছে বা এই যে দণ্ডটা আছে, দণ্ডটার রোধ মোটামুটি চারটা জিনিসের উপর ডিপেন্ড করে। কিসের উপর ডিপেন্ড করে? চারটা জিনিসের উপর। প্রথম যে ব্যাপারটা, এটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্য, দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে। মানে কি? মানে হচ্ছে একটা পরিবাহীর রোধ তত বেশি হবে যত এর দৈর্ঘ্য বেশি হবে। আর ইজ প্রপোর্শনাল টু এল। ঠিক আছে, আর ইজ প্রপোর্শনাল টু এল। মানে দৈর্ঘ্য যত বেশি হবে রোধ তত বেশি হবে। ছোট তারের রোধের চেয়ে বড় তারের রোধ বেশি হবে। ঠিক আছে, দুই নম্বর যে ব্যাপারটা, এটা ডিপেন্ড করা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের
ক্ষেত্রফল, যেটাকে আমরা এ দিয়ে রিপ্রেজেন্ট করি। তো একটা তার যত মোটা হবে তার রোধ তত কম হবে, আর একটা তার যত চিকন হবে তার রোধ তত কম হবে, মানে ক্রস সেকশন এরিয়া ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে, 3 নাম্বার যে ব্যাপারটা, এটা হচ্ছে বলো 3 নাম্বার ব্যাপারটা কি? প্রস্থচ্ছেদ, তারপর হচ্ছে ক্ষেত্রফল, আর কি বলো? প্রস্থচ্ছেদ তারপর ক্ষেত্রফল, বলো আর কি? তাপমাত্রার উপর ডিপেন্ড করবে, তাপমাত্রা। ঠিক আছে, এখন তাপমাত্রার সাথে কি ভাইয়া ডিরেক্ট সম্পর্ক জানি? না, অ্যাকচুয়ালি ডিরেক্ট সম্পর্ক নাই। ঠিক আছে, অন্যরকম সম্পর্ক, এটা হচ্ছে আমরা দেখবো আলাদা করে, তাপমাত্রা রিলেটেড টপিকটি আছে। আর 4 নাম্বার যেটা, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে উপাদান। উপাদানের উপর ডিপেন্ড করে। যেমন আমি যদি বলি লোহার ক্ষেত্রে যে পরিমাণ রোধ পাবো, ধরো এই যে এল দৈর্ঘ্য, বা আমি বললাম হচ্ছে 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার দৈর্ঘ্য এবং 1 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট দুইটা ধাতু নিচে, একটা হচ্ছে লোহা আর একটা হচ্ছে কপার। রোধ কি সেম আসবে? অ্যান্সার হচ্ছে না, সেম আসবে না। কারণ কি, ধাতু হচ্ছে বা পদার্থ যেটা বা উপাদান যেটা, এটা হচ্ছে ভিন্ন। তো এরকম ভিন্ন উপাদান যদি হয়, তাহলে হচ্ছে একই জিওমেট্রিক শেপের, মানে হচ্ছে একই দৈর্ঘ্য একই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন একটা তারের রোধ ভিন্ন হবে। ঠিক আছে, তো এই ব্যাপার স্যাপারগুলো আমরা দেখবো। এখন দেখো, প্রথম দুইটা জিনিস যদি আমি একসাথে ইকুয়েট করি, তাহলে আমাদের কি আসতেছে? আর ইজ প্রপোর্শনাল টু এল ডিভাইড বাই এ, রাইট? আমরা হচ্ছে কি সমানুপাতিক চিহ্ন নিয়ে কখন ক্যালকুলেট করা অভ্যস্ত না? সো এখানে একটা আর ইজ প্রপোর্শনাল টু রো এল বাই এ। সমানুপাতিক ধ্রুবকটা কি? রো। ঠিক আছে, সমানুপাতিক ধ্রুবকটা হচ্ছে রো। রো এর একক কি বলতো? রোটাকে কি বলা হয়? আপেক্ষিক রোধ। এই জিনিসটা পড়বা ভালো মতো। ঠিক আছে, কারণ কি, কারণ হচ্ছে এই জিনিসটা তোমাদের কেমিস্ট্রিতেও আছে, আপেক্ষিক রোধের ব্যাপার স্যাপারগুলো। সেকেন্ড পেপার যখন ফোর্থ চ্যাপ্টার পড়তে যাবা, তড়িৎ পরিবাহিতা, তখন হচ্ছে আপেক্ষিক রোধ পাবা। ঠিক আছে, এখন দেখো রোধের একক কি? রোধের একক, এককগুলো ভালো মতো খেয়াল করো। রোধের একক, রোধের একক হচ্ছে ওহম। রোধের একক কি? রোধের একক হচ্ছে ওহম। তাহলে দেখো রো এর একক কি হবে? রো এর একক দেখো, রো যদি এক পাশে রাখো, রো যদি এক পাশে রাখো, আরেক পাশে কি আসতেছে? আর এ বাই এল। আর এর একক কি? ওহম। এর একক কি? মিটার স্কোয়ার। এল এর একক কি? মিটার। তার মানে এটা কি আসতেছে? ওহম, ওহম, মিটার। তো এটা একটি ইম্পর্টেন্ট যে রো এর একক হচ্ছে ওহম, মিটার। দেখো আর এক হচ্ছে ওহম, এর একক হচ্ছে মিটার স্কোয়ার। তো ওহম মিটার স্কোয়ার ডিভাইড বাই এল, ওহম মিটার স্কোয়ার ডিভাইড বাই এল, তার মানে হচ্ছে ওহম মিটার। ঠিক আছে, ওহম মিটার। ওকে, আচ্ছা, একজন বলতেছে 1/a কি হচ্ছে? ভাইয়া দেখো, এটা হচ্ছে কিছু সূত্র ফিজিক্সে এম্পেরিক্যাল, এক্সপেরিমেন্টাল। ঠিক আছে, সো এই সূত্রটা হচ্ছে এম্পেরিক্যাল। এম্পেরিক্যাল মানে কি? মানে হচ্ছে এই সূত্রটা তুমি ফার্স্ট কোনো প্রিন্সিপাল থেকে ডিরাইভ করতে পারবে না। ডিরাইভ করতে পারবো না মানে কি, কিছু কিছু জিনিস আছে তুমি ধরো অবজার্ভ করছো, জিনিসটা এরকম হয়। তো এই রোধের ব্যাপারটা হচ্ছে এরকম, কেউ একজন অবজার্ভ করেছিল, ব্যাপারটা হচ্ছে এরকম হচ্ছে। ঠিক আছে, কেউ একজন অবজার্ভ করেছিল যে দৈর্ঘ্য যত বাড়বে রোধ তত বাড়বে, যত মোটা হবে রোধ তত কমে যাবে, যত চিকন হবে রোধ তত বেড়ে যাবে। ঠিক আছে, আবার দেখা যাচ্ছে যে উপাদানের উপর ডিপেন্ড করে, আবার দেখা যাচ্ছে তাপমাত্রার উপর ডিপেন্ড করে। তো এই ব্যাপার স্যাপারগুলোর পর হচ্ছে এই সূত্রটা আসছে আর সমান রো এল বাই এ। ঠিক আছে, আর সমান রো এল বাই এ। ওকে, এখন দেখো ভালো কথা, আমরা যখন রো এল বাই এ বলছিলাম, ভালো মতো খেয়াল করো, আমরা কিন্তু এই দুইটা জিনিস কি ধরে নিছিলাম? এই দুইটা জিনিস ধ্রুবক ধরে নিছিলাম। মানে কি? মানে হচ্ছে একটা ফিক্সড টেম্পারেচারে একটা ফিক্সড পদার্থ নিয়ে হচ্ছে আমরা এক্সপেরিমেন্টটা করেছি, দেন এই জিনিসটা পাইছি আর সমান রো এল বাই এ। ঠিক আছে, আর সমান রো এল ডিভাইডেড বাই এ। ক্লিয়ার কিনা বলো? এটা একটু তুলে ফেলো, তুলে ফেলো, এটা একটু তুলে ফেলো। এটা একটু তুলে ফেলো। ওকে, ডান। আচ্ছা দেখো, এই যে এই ব্যাপার স্যাপারগুলো দেওয়া আছে, 4টা জিনিসের উপর ডিপেন্ড করে: উপাদানের আপেক্ষিক রোধ, তাপমাত্রা, পরিবাহীর দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই জিনিসগুলো একটু দেখে নিবা, স্লাইডে দেওয়া আছে, লাগবে না কিছু। ওকে, এখন দেখো আপেক্ষিক রোধের যে ব্যাপারটা, আমরা রোধ কি পড়ছিলাম বলতো? রোধ আর সমান ছিল হচ্ছে রো এল ডিভাইড বাই এ। তো আপেক্ষিক রোধ, রো সমান কি আসবে বলতো? আর ইন্টু এ ডিভাইড বাই এল, এ ডিভাইড বাই এল। ঠিক আছে,
এখন দেখো তুমি জোর করে, ঠিক আছে, কাইন্ড অফ ফোর্স করে কি করছো, এর ভ্যালু 1 মিটার স্কয়ার বসাই দিছো এবং এল এর ভ্যালু 1 মিটার বসাইছো। তাহলে বলো রো এবং আর দুইটা সমান আসতেছে না? কারণ 1/1 তো 1ই থাকতেছে, রাইট? রো এবং আর দুইটা সমান আসতেছে। কেন এটা বলছি? কারণ এই জিনিসটা হচ্ছে আপেক্ষিক রোধ, যেটা তোমার সংজ্ঞা আকারে দেওয়া থাকবে, ঠিক আছে? যেটা তোমার সংজ্ঞা আকারে কোশ্চেনে জানতে চাবে। যেমন একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ। দেখো একক দৈর্ঘ্য, একক প্রস্থচ্ছেদ, কোন একটি পরিবাহী তার প্রস্থচ্ছেদের অভিলম্বভাবে বিদ্যুৎ প্রবাহে যে বাধা প্রদান করে, মানে যে রোধ দেখায়, এটা হচ্ছে আপেক্ষিক রোধ। একক দৈর্ঘ্য, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর যে রোধ, ওইটা হচ্ছে আপেক্ষিক রোধ। একক দৈর্ঘ্য, আমার সাথে সাথে বলো, একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর যে রোধ, একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর যে রোধ, ওইটাকে বলা হয় আপেক্ষিক রোধ। এই জিনিসটা ক খতে খুব বেশি আসে, ঠিক আছে? একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর যে রোধ, এটা হচ্ছে আপেক্ষিক রোধ। এখানে অনেকগুলো আপেক্ষিক রোধ দেওয়া আছে, যারা মেডিকেলে পড়বা তাদের জন্য লাগবে, বাকিদের লাগবে না, ঠিক আছে? বাকিদের লাগবে না। এই লম্ব ভাবে কেন হবে ভাই? পড়ানোর সময় ভালো মতো খেয়াল করো না? দেখো কারেন্ট কি কখনো এ বরাবর যাবে? এ বরাবর কারেন্ট যাবে নাকি কারেন্ট এই মাঝ বরাবর যাবে? বলো কোন দিক বরাবর কারেন্ট যাবে? ইলেকট্রন কি দণ্ড থেকে বের হয়ে আকাশের দিকে চলে যাবে? চলে যাবে না, আকাশের দিকে চলে যাবে। দণ্ড কি আকাশ থেকে এসে দণ্ডের মধ্যে পড়বে? তো ইলেকট্রন কি আকাশ থেকে এসে দণ্ডের মধ্যে পড়বে? পড়বে না তো। ইলেকট্রন কি করবে? ইলেকট্রন কি করবে? ইলেকট্রন যদি মাঝ বরাবর যাবে না, মাঝ বরাবর যাবে। এটা হচ্ছে ক্রস সেকশন। আর এটার মধ্যে কোন কত 90 ডিগ্রি, এটা হচ্ছে অবিলম্ব। এটাই তো অবিলম্ব, রাইট? এটাই তো অবিলম্ব। এটা কি আলাদা করে বলা লাগে নাকি? আকাশ থেকে ইলেকট্রন আসবে না, আকাশে ইলেকট্রন চলে যাবে, তার মানে অবশ্যই লম্ব বরাবর যাবে। অবশ্যই কি হবে? লম্ব বরাবর যাবে। এই জন্য এখানে অবিলম্ব বলছে, এতটা ইম্পর্টেন্ট না। বাট একক প্রস্থচ্ছেদ এবং একক দৈর্ঘ্যের যে রোধ, এটাই হচ্ছে আপেক্ষিক রোধ, ঠিক আছে? আপেক্ষিক রোধ। এখন দেখো আপেক্ষিক রোধের একটা উল্টা রাশি আছে। কি আছে? আপেক্ষিক রোধের একটা উল্টা রাশি, এটাকে বলছে আপেক্ষিক পরিবাহিতা। আপেক্ষিক পরিবাহিতা, যেটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? যেটাকে আমরা সিগমা দিয়ে রিপ্রেজেন্ট করি। সিগমা সমান হচ্ছে 1/ρ। সিগমা হচ্ছে 1/ρ। এই তারণ বেগ শেষ করিনি আমরা, জাস্ট বলছি, আমরা আবার পড়বো, ঠিক আছে? তো এখানে জিনিসপাতিগুলো দেওয়া আছে, একটু দেখে নিবা। ওকে, এখন দেখো তাপমাত্রার যে প্রভাবটা, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা একটু বোঝার ট্রাই করো। এখন আমাকে বলো, আমরা যখন দণ্ডের কথা চিন্তা করছিলাম, আমরা কি করছিলাম? দণ্ডের কথা যখন চিন্তা করছিলাম, এটা কি একটা ফিক্সড টেম্পারেচারে চিন্তা করেছিলাম, রাইট? ফিক্সড টেম্পারেচারে চিন্তা করছিলাম। এখন দেখো আমরা যদি তাপমাত্রা বাড়াই, ধরো এই যে দণ্ডের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে রোধ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধটাকে হচ্ছে আমরা আর নট বললাম, ঠিক আছে? ভালো মতো বুঝো, আর নট বললাম, ঠিক আছে? আগের আগের স্লাইডটা কোনটা? হ্যাঁ, এটা দেখো, তুলে ফেলো, তোলার পর ডান লিখো। এই তোলার পর ডান লিখো। তোলার পর ডান লিখো। ডান 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 ডান, ডান। মৌ বলতেছে রোধের সাথে তাপমাত্রার সম্পর্কটা কি শুধু পরিবাহীর ক্ষেত্রে? না, পরিবাহীর ক্ষেত্রে না, সবকিছুর ক্ষেত্রেই। তাই বলতেছি, ঠিক আছে? আস্তে আস্তে দেখো, বলতেছি। তো আমি ধরলাম যে এই যে রোধটা আছে বা এই যে দণ্ডটা আছে, এটার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ হচ্ছে আর নট। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ হচ্ছে আর নট। এখন ধরো আমি বললাম হচ্ছে θ ডিগ্রি, মানে কি 25 ডিগ্রি সেলসিয়াস হইতে পারে, 30 ডিগ্রি সেলসিয়াস হইতে পারে, 35 হইতে পারে, 40 হইতে পারে, 100 হইতে পারে, যাই হইতে পারে। তাপমাত্রায় যে রোধ আসবে, এটাকে বললাম হচ্ছে আর থিটা, ঠিক আছে? এখন আমাকে বলো, এটা যদি একটা পরিবাহী তার হয়ে থাকে, তাপমাত্রা যখন বাড়াবো, রোধ বাড়বে নাকি কমবে? বলো। এটা যদি একটা পরিবাহী তার হয়ে থাকে, তাপমাত্রা যখন বাড়াবো, রোধ কি বাড়বে নাকি কমবে?
রোদ কি বাড়বে নাকি কমবে বলো? তাপমাত্রা যখন বাড়াবো রোদ কি হবে? রোদ কি হবে বলো? তাপমাত্রা যখন বাড়াবো রোদ বাড়বে, ঠিক আছে? তো তাপমাত্রা কত বাড়াইছে বলো তো? এখানে তাপমাত্রা বৃদ্ধি বলো কত? তাপমাত্রা বৃদ্ধি, তাপমাত্রা ছিল 0, হয়েছে থিটা। ধরো হচ্ছে ছিল 0, হয়েছে হচ্ছে 25, ছিল 0, হয়েছে 30, তার মানে তাপমাত্রা বাড়ছে কত? 25 অথবা 30, রাইট? তার মানে কি দুইটা ডিফারেন্স। তো থিটা -0 ডিগ্রি সেলসিয়াস। রোদ কতটুকু বাড়ছে? রোদ বৃদ্ধি, রোদ বৃদ্ধি, দেখো রোদ বৃদ্ধি ছিল r0, হয়েছে r থিটা, তার মানে r থিটা মাইনাস r0, ঠিক আছে? r থিটা মাইনাস r0। ওকে, তো এই দুইটা এক্সপ্রেশনকে রিলেট করে তাপমাত্রার সাথে পরিবাহীর রোধের একটা সুন্দর একটা সম্পর্ক আছে। এটাকে আমরা বলি আলফা সমান হচ্ছে r থিটা মাইনাস r0 ডিভাইডেড বাই থিটা মাইনাস 0 ইন্টু r0, ঠিক আছে? থিটা মাইনাস 0 ইন্টু r0। আলফা সমান হচ্ছে r থিটা মাইনাস r0। আলফাটাকে বলা হচ্ছে রোধের তাপমাত্রা গুণাঙ্ক, রোধের তাপমাত্রা গুণাঙ্ক। ওকে, রোধের তাপমাত্রা গুণাঙ্ক। ওকে, এখন দেখো আমি যদি ক্রস মাল্টিপ্লাই করি এবং পুরোটাকে সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে কি আসে বলতো? r থিটা সমান r0 1 প্লাস আলফা থিটা। ওইটার চেয়ে এটা মনে রাখাটা সহজ। তো তাপমাত্রার সাথে রোধের সম্পর্ক হচ্ছে এটা, ঠিক আছে? তাপমাত্রার সাথে রোধের সম্পর্ক হচ্ছে এটা, ঠিক আছে? তাপমাত্রার সাথে রোধের সম্পর্ক হচ্ছে এটা। তো ইকুয়েশনটা তুলে ফেলো, তারপর হচ্ছে ভাইরা দেখি প্রবলেম সলভ করব। ওকে, আর থিটা সমান r0 1 প্লাস আলফা থিটা, আর থিটা সমান r0 1 প্লাস আলফা থিটা, আর থিটা সমান r0 1 প্লাস আলফা থিটা। ওকে, তো দেখো আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম হচ্ছে যখন তাপমাত্রা বাড়বো কোনো একটা পরিবাহীর ক্ষেত্রে, তখন ওইখানে ফ্রি ইলেকট্রন বাড়বে। ফ্রি ইলেকট্রন বাড়ার সাথে সাথে হচ্ছে মাদার অ্যাটম যেমন কপার প্লাস বাড়তেছিল। সো কপার প্লাস কি করতেছিল? যত বেশি কপার প্লাস আসবে তত ইলেকট্রনকে টেনে ধরে রাখবে, তার মানে কি ওইখানে বাধাটাও বাড়বে। তো তাপমাত্রা বাড়ার সাথে সাথে বাধা বাড়তেছে, ওইটা হচ্ছে বেসিক ছিল একদম। বাট ম্যাথমেটিক্যালি যখন আমি এটাকে এক্সপ্রেস করতে যাবো কতটুকু বাধা বাড়তেছে, তো এটার রিলেশন হচ্ছে আর থিটা, মানে হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাধা সমান হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাধা প্লাস ইন্টু 1 প্লাস আলফা থিটা। আলফা মানে কি? রোধের তাপমাত্রা গুণাঙ্ক, ঠিক আছে? রোধের তাপমাত্রা গুণাঙ্ক। আলফার মান কি? আলফার ভাই কনস্ট্যান্ট, এটা লাগবে না আলফার মান, ঠিক আছে? ওকে ওকে ওকে, আচ্ছা দেখো এটা সংজ্ঞাটা দেখো ভালো মতো। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একক রোধের কোন পরিবাহীর তাপমাত্রা প্রতি একক বৃদ্ধিতে তার রোধের যে বৃদ্ধি ঘটে তাকে ওই পরিবাহীর উপাদানের রোধের উষ্ণতা সহগ বলে। উষ্ণতা সহগ যেটাকে আলফা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। অনেকে বলতেছিল ভাই আলফা আর নোট দিয়ে কেন ভাগ করলাম? দেখো এখানে হচ্ছে ক্লিয়ার হবে, ভালো মতো বুঝো। আমরা দেখছিলাম কি তাপমাত্রা বাড়ছে হচ্ছে থিটা, থিটা মাইনাস 0 মানে থিটা, রোধ বাড়ছে কি আর থিটা মাইনাস r0, ঠিক আছে? আর থিটা মাইনাস r0। এখানে দেখো এই যে তাপমাত্রাটা বাড়ছে, তাপমাত্রাটা বৃদ্ধি পাইছে, রোধটা বৃদ্ধি পাইছে। শুরুতে রোধ কত ছিল বলতো? শুরুতে ছিল হচ্ছে r0, রাইট? শুরুতে কি ছিল? r0, শুরুতে কি ছিল? r0। তো আমাকে বলো r0 যখন রোধ থাকে তখন রোধের বৃদ্ধি, রোধের বৃদ্ধি কত ছিল বলো? রোধের বৃদ্ধি ছিল হচ্ছে আর থিটা মাইনাস r0, ঠিক আছে? যখন r0 রোধ থাকে তখন রোধের বৃদ্ধি আর থিটা মাইনাস r0। এখন দেখো রোধ যখন একক হবে তখন রোধের বৃদ্ধি কত হবে বলো? আর থিটা মাইনাস r0 ডিভাইডেড বাই r0। এটা তো ক্লিয়ার, রাইট? যখন রোধ r0 থাকে তখন রোধের বৃদ্ধি হচ্ছে আর থিটা মাইনাস r0। যখন রোধ একক হবে তখন রোধের বৃদ্ধি কত হবে? আর থিটা মাইনাস r0 ডিভাইডেড বাই r0। এটা তো ক্লিয়ার, রাইট? এটা ক্লিয়ার। এখন দেখো এই যে এই রোধটা বৃদ্ধি পাইছে কত তাপমাত্রা বৃদ্ধির জন্য বলতো?
কত তাপমাত্রা বৃদ্ধির জন্য এই রোধটা বৃদ্ধি পাইছে হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি যখন থিটা মাইনাস 0°C, বা আমি বলতে পারি কি সিম্পল থিটা থিটা, তখন রোধ কত বলতো, আর থিটা মাইনাস আর নট ডিভাইড বাই আর নট, আর থিটা মাইনাস আর নট ডিভাইডেড বাই আর নট। তাপমাত্রা বৃদ্ধি যখন 1, তখন রোধ কত হবে বলো, আর থিটা মাইনাস আর নট ডিভাইড বাই আর নট ইন্টু থিটা। এই যে একক তাপমাত্রা, ঠিক আছে, একক তাপমাত্রা বৃদ্ধির জন্য একক রোধের যে ভ্যালুটা দরকার হচ্ছে আলফা বলা হয়, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে আলফা। দেখো একক রোধের কি বলছে, একক রোধের কোন পরিবাহীর তাপমাত্রা প্রতি একক বৃদ্ধি করতে, কি বলতে করতে, প্রতি একক বৃদ্ধি করতে। এখন আমরা দেখলাম যে একক রোধের কোন তাপমাত্রা যখন বৃদ্ধি করি তখন রোধ হয় হচ্ছে আর থিটা মাইনাস আর নট ডিভাইড বাই আর নট। এটা কত ডিগ্রিতে হয়, যখন আমি তাপমাত্রা থিটা বৃদ্ধি করছি, তাপমাত্রা যখন থিটা বৃদ্ধি করছি, বা তাপমাত্রা থিটার পরিবর্তে যখন একক করবো, সো থিটা দিয়ে সিম্পলি ভাগ করবা। এই যে ভ্যালুটা, এটা হচ্ছে আমার আলফা। এই ভ্যালুটা কি, এটা হচ্ছে আমার আলফা। এটা হচ্ছে কি আমার আলফা। দেখো আর নট যখন থিটা, আর নট যখন রোধ ছিল 0°C তাপমাত্রা রোধ কত, আর নট। আর নট যখন রোধ থাকবে তখন রোধের বৃদ্ধি হবে আর থিটা মাইনাস আর নট। কোথেকে পাইছি, এই যে এখানে দেখো লেখা আছে 0°C তাপমাত্রা আর নট, থিটাতে হচ্ছে আর থিটা। তাপমাত্রা বৃদ্ধি পাইছে কত, তাপমাত্রা বৃদ্ধি পাইছে থিটা থেকে 0, আর রোধ বৃদ্ধি পাইছে আর থিটা থেকে আর নট। রোধ বৃদ্ধি পাইছে আর থিটা থেকে আর নট, আর তাপমাত্রা হচ্ছে থিটা মাইনাস 0, বা সিম্পলি থিটা বলতে পারি, ঠিক আছে। এখন দেখো আর নট যখন রোধের বৃদ্ধি হচ্ছে আর থিটা মাইনাস আর নট। একক রোধের জন্য রোধের বৃদ্ধি কত হবে, আর থিটা মাইনাস আর নট ডিভাইড বাই আর নট। সিম্পল ঐকিক নিয়ম। তাপমাত্রা এই যে এতটুকু রোধ যখন বৃদ্ধি পাইছে, তাপমাত্রা কত ছিল বলতো, থিটা না, 0 থেকে থিটা হয়েছে। বাট তাপমাত্রা আমার কত করতে হবে, প্রতি একক, তার মানে 1 করতে হবে, সো থিটা দিয়ে সিম্পলি ভাগ করবা। এটাই হচ্ছে আলফা, ঠিক আছে, এটা হচ্ছে আলফা। এখন বলতে পারো যে তাপমাত্রা কিভাবে মাপবা। দেখো এই থিটার অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, থিটাটা বোঝাচ্ছে হচ্ছে তাপমাত্রা পরিবর্তন, তাপমাত্রা পরিবর্তন। তো আমাকে বলো কেলভিনের পরিবর্তন এবং সেলসিয়াসের পরিবর্তন দুইটা সেম না। কেলভিনের পরিবর্তন এবং সেলসিয়াসের পরিবর্তন দুইটাই সেম, তার মানে তাপমাত্রা তুমি কেলভিন স্কেলে মাপতে পারো অথবা সেলসিয়াস স্কেলে মাপতে পারো, কেলভিনও মাপতে পারো অথবা সেলসিয়াসও মাপতে পারো। কেলভিনও মাপতে পারো এবং সেলসিয়াসও মাপতে পারো, ঠিক আছে, সো ডাজন্ট ম্যাটার। এই জন্য দেখো আমাদের যে আলফার যে এককটা ছিল এটা হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াস অথবা পার কেলভিন। তো এখানে যদি তোমার কেলভিনে ভ্যালু দেওয়া থাকে ভালো কথা, ওইটা বসাই দিবা। আর যদি ডিগ্রি সেলসিয়াসে দেওয়া থাকে ওইটাই কেলভিনে কনভার্ট করতে হবে না, কনভার্ট কিন্তু করতে হবে না, ঠিক আছে, কনভার্ট কিন্তু করতে হবে না, কারণ কি দুইটাই তুমি এখানে ইউজ করতে পারো, ঠিক আছে। বলো বুঝা গেছে কিনা, বুঝতে পারছো? নামাজের ব্রেক কি 10 মিনিট দিব? আচ্ছা এটা তুলে ফেলো, তুলে ফেলে ডান লিখো, তারপর হচ্ছে ভাইরা নামাজের ব্রেকে যাচ্ছি, দেন এসে হচ্ছে তারণ ব্রেকটা শুরু করব। ওকে ওকে, এটা তুলে ফেলো। আচ্ছা আমরা হচ্ছে এখন বাজে 5টা 47, 5টা 57 এক্সাক্ট ব্রেক করবা, ঠিক আছে। আজকে অনেক কিছু বাকি আছে, জিনিসটা দেখে আজকে শেষ করে দেওয়ার ট্রাই করবো। ওকে, ভাই শুরু করে দিন না।
ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। ওকে, এই শ্রাবন্তী, কালকে কিসের পরীক্ষা ভাই? এখন টেস্ট পরীক্ষা চলতেছে নাকি নাকি কলেজ ফাইনাল, ফার্স্ট ইয়ার ফাইনাল, কোনটা চলতেছে বলো তো? হাফ ইয়ারলি ফাইনাল চলতেছে মাত্র। শিট, এই তোমরা কিন্তু টাইম কম পাবা বুঝছো, মানে যাই যাই পড়ার একটু আগে আগে শেষ করে ফেলবা, নয়তো দেখবো হচ্ছে হাফ ইয়ারলি যখন হয়ে যাচ্ছে, দেখবো হচ্ছে ইয়ারলি ফাইনাল পরীক্ষা চলে আসতেছে, তারপরে দেখবো হচ্ছে টেস্ট চলে আসতে। তো যাই করো হচ্ছে একটু প্রেশার নিয়ে আগে আগে শেষ করে ফেলার ট্রাই করবা, যতটা আগে আগে শেষ করবে ততই তোমাদের জন্য ভালো। নয়তো পরে আসলে প্যারা খাবা আরো। ওকে, আচ্ছা দেখো, আমরা রোধের যে এক্সপ্রেশনটা পড়ছিলাম, দেখো আমরা হচ্ছে ওই রিলেটেড এক দুইটা ম্যাথ করি, তাহলে হচ্ছে জিনিসটা আরেকটু ফিল করবা। দেখো, রোধ, রোধ আর সমান কি ছিল? রো এল ডিভাইডেড বাই এ। তো এখানে হচ্ছে দেখো কিছু ব্যাপার স্যাপার ভাইয়া বলে দেই, একটু ভালো মতো বুঝো। এলটা কি ছিল? দেখো, এলটা ছিল হচ্ছে এই যে কারেন্ট ফ্লো। আমি কি করছিলাম, এটাকে হচ্ছে ব্যাটারির সাথে অ্যাড করছিলাম। তো এলটা ছিল হচ্ছে আমার যেদিকে কারেন্ট ফ্লো হয়, ভালো মতো বুঝো, যেই দিক বরাবর কারেন্ট ফ্লো হয় ওই দিক বরাবর যে দৈর্ঘ্য, ঠিক আছে? আর এ কি ছিল? যেদিকে কারেন্ট ফ্লো হচ্ছে, ধর হচ্ছে কারেন্ট এইভাবে হাত ছিদ্র করে ওই পাশে চলে যাচ্ছে, তো এই যে এই পাশ থেকে ওই পাশে এটা হচ্ছে দৈর্ঘ্য, যেটা এল। এবং এই দিক থেকে যে ওইদিকে কারেন্টটা হাত ছিদ্র করে চলে যাচ্ছে, হাতের যে এই ক্রস সেকশন এরিয়াটা, এটাকে হচ্ছে এ বলতেছি, ঠিক আছে? এটাকে হচ্ছে এ বলতেছি। তো দুই জিনিস বোঝা ভেরি ইম্পর্টেন্ট, কারণ কি, রো তো দেয়াই থাকবে। এল কি ছিল? এলটা হচ্ছে এবং এ দুইটা হচ্ছে ভেরিয়েবল। এল হচ্ছে যেদিকে কারেন্ট ফ্লো হচ্ছে ওই দিক বরাবর ধাতুটার দৈর্ঘ্য, এবং যেদিকে কারেন্ট ফ্লো হচ্ছে এর লম্ব দিক বরাবর এর এরিয়াটা কতটুকু, এটাই হচ্ছে এ, ঠিক আছে? এটাই হচ্ছে এ। ওকে, এখন হচ্ছে আমরা এই সূত্র রিলেটেড কিছু প্রবলেম সলভ করি, তাহলে জিনিসটা আরেকটু ফিল করতে পারবা। দেখো, ধরো তোমার কাছে এরকম একটা পদার্থ দেয়া আছে, এরকম একটা রেক্টেঙ্গুলার শেপ, ঠিক আছে? 3 ডাইমেনশনাল রেক্টেঙ্গুলার শেপ এরকম একটা দেওয়া আছে। এটার রো এর ভ্যালু গিভেন। তোমাকে বলছে এ এবং বি এর অ্যাক্রসে, মানে এই যে এ এবং বি, এটার অ্যাক্রসে তোমার রোধ কত এটা বের করতে, ঠিক আছে? রোধ কত এটা বের করতে। এখন দেখো, আমরা রোধ আর সমান জানি হচ্ছে রো এল ডিভাইড বাই এ। এখান থেকে যদি আমি এল এবং এ এই দুইটাকে আইডেন্টিফাই করে ফেলতে পারি, তাহলে হচ্ছে আমার রোধটা বের হয়ে আসবে। আর রো কি? রো হচ্ছে গিভেন 5 × 10⁻⁸। ভালো কথা। তো আমরা হচ্ছে এল বের করবো। এখন দেখো, এ এবং বি এর অ্যাক্রসে যেহেতু বলছে, তার মানে কি কারেন্টটা কোন দিকে ফ্লো হচ্ছে বলতো? কারেন্টটা ফ্লো হচ্ছে এ থেকে বি এর দিকে, রাইট? এ থেকে বি এর দিকে কারেন্টটা ফ্লো হচ্ছে। তো দেখো, এ থেকে বি এর দিকে কারেন্টটা ফ্লো হচ্ছে, কারেন্টটা কি এ থেকে বি এর দিকে ফ্লো হচ্ছে। এখন দেখো, এ থেকে বি এর দিকে যেহেতু কারেন্টটা ফ্লো হচ্ছে, এ এবং বি এর যে ডিসটেন্স বা দৈর্ঘ্য, এটা হচ্ছে এল। তো এল কত? এল হচ্ছে 110 মিটার, ঠিক আছে? এল হচ্ছে 110 মিটার। এবং এরিয়া কি? এরিয়া হচ্ছে যেদিকে কারেন্ট ফ্লো হচ্ছে এর লম্ব বরাবর। এটা দেখো, এটা কি রেক্টেঙ্গুলার শেপের না? তো এদিক বরাবর কারেন্ট ফ্লো হচ্ছে, তার মানে এর লম্ব বরাবর যে এরিয়াটা, এই যে এটা, এটাই হচ্ছে আমার এ, এটাই হচ্ছে কি আমার এ। এখন এটা দেখতে দেখো এরকম, এটা দেখতে হচ্ছে মোটামুটি এরকম একটা আয়তাকার কিছু একটা, যেটার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার আর প্রস্থ হচ্ছে 12 মিটার। তাহলে বলো এ কত আসবে? এ আসবে হচ্ছে 5 × 12 মিটার স্কোয়ার, রাইট? এখানে হচ্ছে ভ্যালুগুলো বসাই দাও, বসাই দিলে তো অ্যান্সার চলে আসতেছে। রো, রো হচ্ছে 5 × 10⁻⁸। এল, এল হচ্ছে 110 ডিভাইডেড বাই 5 × 12। তো যে ভ্যালুটা আসে ওইটা ওহম, ঠিক আছে? ওকে, ভালো মতো বুঝো। এল কি? এল হচ্ছে যে দিক বরাবর কারেন্ট ফ্লো হচ্ছে, যতটুকু দৈর্ঘ্য বড় জোরে কারেন্ট ফ্লো হচ্ছে ওই দৈর্ঘ্য হচ্ছে এল। আর কারেন্টের যে ফ্লোর সাথে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সে, পারপেন্ডিকুলার ডিরেকশনে
ক্ষেত্রফল ওইটাই হচ্ছে এ, ঠিক আছে, ওইটাই হচ্ছে এ। তো এটা হচ্ছে এরকম, যদি এ এবং বি এর ক্রসে বলা থাকে তাহলে হচ্ছে রেজিস্ট্যান্স এটা আসবে। দেখো এদিক এ থেকে বি এর দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, তার মানে এ এবং বি এর যে লম্ব ডিসটেন্স এটা হচ্ছে 110, এটা এল, এবং এদের যে পারপেন্ডিকুলার এরিয়া যেটা দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, প্রস্থ হচ্ছে 12 মিটার, তো এটা হচ্ছে ক্ষেত্রফল, যেটা 5 × 12, ঠিক আছে। ওকে, দেখো এই প্রবলেমটাই তোমার যদি উল্টা দেওয়া থাকে, ঠিক আছে, এই প্রবলেমটা কিভাবে দেওয়া আছে, এখন দেখো তোমার এই যে রেক্টেঙ্গুলার শেপ, এটা পিছনের যে পৃষ্ঠ এবং একদম সামনের যে পৃষ্ঠ, এই দুইটা পৃষ্ঠের মাঝে হচ্ছে তোমার রোধ বের করতে বলছে, দুইটা পৃষ্ঠের মাঝে রোধ বের করতে বলছে। এখন সিমিলারলি আমাদের রোধ আর সমান আমরা কি জানি, রো এল ডিভাইড বাই এ। সিমিলারলি এখানে সেম কাজ, যে আমাদের এল এবং এ দুইটা বের করা। সামনে পিছে যেহেতু আমাদের কারেন্ট ফ্লো হচ্ছে, তার মানে কারেন্ট যেদিকে ফ্লো হচ্ছে এই বরাবর যে ডিসটেন্স এটা হচ্ছে এল। দেখো কারেন্ট কি হচ্ছে, এই যে এই এন্ড থেকে এই এন্ডের দিকে আসতেছে, রাইট, এভাবে আসতেছে না, তার মানে এই যে দুইটা পয়েন্টের ডিসটেন্স এটা হচ্ছে এল। এল এর মান কত বলতো, এখানে দেখো কত দেওয়া আছে, 5 মিটার, 5 মিটার, রাইট, এল এর মান হচ্ছে 5 মিটার দেওয়া আছে। এখন দেখো আমাদের কি বের করা লাগবে, আবার এরিয়াটা বের করতে হবে। এরিয়াটা কত বলতো, এরিয়াটা হচ্ছে কি, আমাদের এই যে পৃষ্ঠটা আছে এই পৃষ্ঠের ক্ষেত্রফল, এটা হচ্ছে আমার এরিয়া। তো এরিয়া কত হবে বলতো, এরিয়া কত হবে, এরিয়া হবে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত, 110, রাইট, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 110 ইন্টু প্রস্থ, প্রস্থ মানে হচ্ছে 12 মিটার স্কোয়ার, ঠিক আছে। দৈর্ঘ্য হচ্ছে 110, প্রস্থ হচ্ছে 12 মিটার স্কোয়ার। তো এখানে জাস্ট বসাই দিবা, একদম ইজি প্রবলেম, একদম ইজি প্রবলেম। 5 × 10⁻⁻8 ইন্টু এল, এল হচ্ছে 5 মিটার ডিভাইড বাই 110 ইন্টু 12, তো যাই ভ্যালু আসে ওইটা ওহম হবে, ঠিক আছে। কারণ কি, আগের পৃষ্ঠ এবং পিছনের পৃষ্ঠের মধ্য দিয়ে যাচ্ছে, তার মানে আগের পৃষ্ঠ এবং পিছনের পৃষ্ঠের মধ্যবর্তী যে ডিসটেন্স ওইটা হচ্ছে এল, এবং যেহেতু পৃষ্ঠ দিয়ে বের হয়ে যাচ্ছে, পৃষ্ঠের যে ক্ষেত্রফলটা ওইটা হচ্ছে এ, পৃষ্ঠের যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে 110, উচ্চতা হচ্ছে 12, সো 12 × 110 এটা হচ্ছে ক্ষেত্রফল এ। বুঝা গেছে এটা, এটা গেছে একদম ক্লিয়ার, কিন্তু তেমন কিছু কঠিন কিছু না, বাট এটা হচ্ছে একটু কনসেপচুয়াল, এটা একটু অ্যান্সার করা ট্রাই করো। এখানে দুইটা সিলিন্ডার দেওয়া আছে, দুইটা সিলিন্ডার দেওয়া আছে, সিলিন্ডার দুইটার মাঝে ছোট যে সিলিন্ডার এটার যে ব্যাসার্ধ এটাকে বললাম হচ্ছে ধরো R1, বা আমি স্মল আর বলি যেহেতু ছোট, না R1ই বলি, রোদের সাথে আবার মিলে যাবে, সো R1, এবং বড় যে সিলিন্ডারটা এটার ব্যাসার্ধ হচ্ছে R2। তোমাকে বলছে কারেন্ট ফ্লো হচ্ছে এইভাবে, কারেন্ট ফ্লো হচ্ছে এইভাবে, ঠিক আছে, এবং এর যে আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ হচ্ছে ধরো রো, গিভেন, আপেক্ষিক রোধ হচ্ছে রো, এটা গিভেন। এর রোধের যে এক্সপ্রেশন, রোধের এক্সপ্রেশন বের করতে হবে কোন দুইটা পয়েন্টের ক্রসে, কোন দুইটা পয়েন্টের ক্রসে, একটা হচ্ছে এ পয়েন্ট আর একটা হচ্ছে এ পয়েন্ট, এই দুইটা পয়েন্টের ক্রসে রোধ বের করতে হবে। ধরো এটাকে বললাম হচ্ছে এ, এটাকে বললাম হচ্ছে বি, তো তোমাকে বের করতে হবে হচ্ছে আর এ বি, মানে এ এবং বি পয়েন্টের ক্রসে রোধ কত, এবং বি পয়েন্টের ক্রসে রোধ কত, এক্সপ্রেশনটা বের করতে হবে। এটা কিভাবে করবা, দেখো আমার এ এবং বি, আমরা যখন রোধ বের করি, রোধ, দেখো আমরা যখন রোধ বের করি আমাদের কয়টা আননোন জিনিসের আইডেন্টিফাই করতে হয় বলো, রোধ যখন বের করি আমাদের দুইটা আননোন জিনিসকে আইডেন্টিফাই করতে হয়, এল এবং এ। কারণ কি, রো যেটা এটা হচ্ছে কনস্ট্যান্ট গিভেন থাকবে, ঠিক আছে, রো যেটা এটা হচ্ছে কনস্ট্যান্ট গিভেন থাকবে, তো আমার হচ্ছে এল এবং এ। এল দেখো, এল কি বলছিলাম আমি, যে দিক বরাবর কারেন্ট ফ্লো হচ্ছে এটা যে দৈর্ঘ্য এটা হচ্ছে এল, ঠিক আছে, এটা যে দৈর্ঘ্য এটা হচ্ছে এল। ইন দ্যাট কেস ধরো দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের কাছে গিভেন ছিল, সেটাকে আমি এলই বললাম, ঠিক আছে, সেটাকে আমি এলই বললাম। সো সিলিন্ডারের দৈর্ঘ্য তোমার কাছে দেওয়া থাকবে, ঠিক আছে, সিলিন্ডারের দৈর্ঘ্য তোমার কাছে দেওয়া থাকবে। এখন তোমার হচ্ছে এরিয়াটা বের করতে হবে, ঠিক আছে, এরিয়াটা বের করতে হবে। সিলিন্ডার দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে এল, এটা গিভেন। এখন কি বের করতে হবে, ক্ষেত্রফলটা। এখন দেখো তুমি যদি এই জিনিসটাকে একটু সামনে থেকে দেখো, জিনিসটা দেখতে কিরকম, দেখো ভাইকে, এই জিনিসটা দেখতে এরকম হবে না বলতো, একটা বড় সিলিন্ডার, একটা বড় বৃত্ত এবং একটা ছোট বৃত্ত, এরকম কিছু একটা হবে না। তো এই যে মাঝখানের এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে পদার্থ দিয়ে ভরা, তার মানে এটার যে ক্ষেত্রফল এটা বের করতে হবে, এটার যে ক্ষেত্রফল এটা বের করতে হবে। এখন দেখো এখানে কি কি দেওয়া, এই যে বড় সিলিন্ডারের ব্যাসার্ধ, বড় সিলিন্ডারের ব্যাসার্ধ এটা হচ্ছে R2, এবং ছোট সিলিন্ডারের ব্যাসার্ধ এটা হচ্ছে R1। তো বড়টার ক্ষেত্রফল থেকে যদি তুমি ছোটটার ক্ষেত্রফল বাদ দাও তাহলে কি সামনে মাঝখানে যে পদার্থটা আছে ওইটার ক্ষেত্রফল বের করতে পারবা। বড় সিলিন্ডারের ক্ষেত্রফল থেকে যদি মাঝখানে ক্ষেত্রফলটা বাদ দাও তাহলে কি পদার্থ যতটুকু আছে ওইটার ক্ষেত্রফলটা বের করতে পারবা।
তার মানে ক্ষেত্রফল সমান কি আসবে বলতো? ক্ষেত্রফল সমান আসবে বড়টার ক্ষেত্রফল যেটা হচ্ছে পাই r2 স্কয়ার মাইনাস ছোটটার ক্ষেত্রফল যেটা হচ্ছে পাই r1 স্কয়ার। পাই কমন নাও, r2 স্কয়ার মাইনাস r1 স্কয়ার। তো এখানে বসা দাও, বসা দিলে যে এক্সপ্রেশনটা আসবে এটা হচ্ছে আমার आंसर, রো l ডিভাইডেড বাই পাই r2 স্কয়ার মাইনাস r1 স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এক্সপ্রেশন। ঠিক আছে, এখন দেখো এটার কোশ্চেনটা আসলে কিরকম। এটা কোশ্চেন হচ্ছে এরকম যে তোমার কাছে পাইপ দেখছো না, ওই যে পানি যে ফ্লো হয় পাইপ বা লোহার যে পাইপ আছে, বিভিন্ন ধরনের গোলাকার যে পাইপ, এই পাইপটা হচ্ছে দেখতে এরকম, মাঝখানে একদম খালি থাকে এবং এটা একটা সার্টেন পুরুত্ব থাকে, সার্টেন পুরুত্ব থাকে। এখন মাঝখানে যে খালি থাকে এটা হচ্ছে দেখতে গোলাকার, যেটার ব্যাসার্ধ হচ্ছে r1, তারপরে বড়টা যেটা আছে এটার ব্যাসার্ধ হচ্ছে r2। মাঝখানে পুরুত্ব কতটুকু আছে বলতো? এটা হচ্ছে r2 মাইনাস r1। তো এই যে এতটুকু পদার্থ কতটুকু রোধ দিবে, ঠিক আছে, এতটুকু পদার্থ কতটুকু রোধ দিবে, ওই রোধটা হচ্ছে আমার বের করতে হবে। ওই রোধটা হচ্ছে আমার বের করতে হবে, যেটা আপেক্ষিক রোধ গিভেন, দৈর্ঘ্য গিভেন। ঠিক আছে, আপেক্ষিক রোধ গিভেন, দৈর্ঘ্য এবং গিভেন। এখন আমার বের করতে হবে কি দৈর্ঘ্য এবং এরিয়া। দৈর্ঘ্য তো ডিরেক্ট গিভেন আছে, এরিয়া এ। দেখো এরিয়াটা অ্যাকচুয়ালি কি, এরিয়াটা হচ্ছে আমাদের এই যে বড় ক্ষেত্রফল, মানে এখানে হচ্ছে কতটুকু পদার্থ আছে, কতটুকু এরিয়া জুড়ে পদার্থ আছে, ওইটাই হচ্ছে আমাদের এ কে রিপ্রেজেন্ট করে। তো কতটুকু এরিয়া জুড়ে পদার্থ আছে, যে এতটুকু এরিয়া থেকে যদি আমি মাঝখানের এরিয়াটা বাদ দিই তাহলে কি পদার্থের পরিমাণ আসতেছে, এই বড় এরিয়াটা কি পাই r2 স্কয়ার, পাই r2 স্কয়ার, আর ছোট এরিয়াটা কি পাই r1 স্কয়ার। পাই কমন নিলে r2 স্কয়ার মাইনাস r1 স্কয়ার। এখন বসা দিবা, বসা দিলে চলে আসবে। ঠিক আছে, বুঝতে পারছো? এটা এটা হচ্ছে রোধের ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেম গেল। আমরা ড্রিফট ভেলোসিটির দিকে যাব। বলো এটা বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কিনা বলো? আচ্ছা দেখো, তাদের আবার কনফিউশন আছে যে r1 এবং r2 কি। ধরো তোমার কাছে এরকম একটা সিলিন্ডার আছে, ঠিক আছে, সিলিন্ডার আছে এবং সিলিন্ডারের মাঝে কি পাইপ পাইপ হয়ে থাকে। তো একটা সার্টেন ডিস্টেন্স বা পুরুত্ব পর হচ্ছে মাঝখানে ফাঁকা থাকে, মাঝখানে কি থাকে, ফাঁকা থাকে। এবং এই যে পদার্থটা দেখো, এই যে পদার্থ, এই জায়গাটা কি পদার্থ দিয়ে ভরা থাকে, রাইট, পদার্থ দিয়ে ভরা থাকে। পদার্থ দিয়ে ভরা থাকে, ভালো কথা। এই যে ছোট যে বৃত্তটা, এটার ব্যাসার্ধ হচ্ছে r1 গিভেন, এবং বড় যে বৃত্তটা, এই যে বড় বৃত্তটা, এই বড় বৃত্তটার ব্যাসার্ধ এটা হচ্ছে গিভেন, এটা হচ্ছে r2। তোমাকে বলছে এখানে একটা পয়েন্ট এবং এখানে একটা পয়েন্ট এ এবং বি, এই দুইটা পয়েন্টের অ্যাক্রসে রেজিস্ট্যান্স বের করতে। ঠিক আছে, এই দুইটার অ্যাক্রসে রেজিস্ট্যান্স বা রোধ কত এটা বের করতে। এখন এই দুইটার অ্যাক্রসে রেজিস্ট্যান্স বের করার জন্য আমার কি লাগবে, দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল। দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল, দৈর্ঘ্য ডিরেক্ট গিভেন, এটা হচ্ছে এল, বা ধরো 2 মিটার 3 মিটার 5 মিটার যাই গিভেন থাকবে। এবং এরিয়া ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি, যেই দিক বরাবর কারেন্ট যাচ্ছে এর লম্ব বরাবর কি এরিয়া জুড়ে পদার্থ আছে, কি এরিয়া জুড়ে পদার্থ আছে। আমার জাস্ট এই যে মাঝখানে এতটুকু এরিয়াতে পদার্থ আছে, দেখো মাঝখানে এতটুকু এরিয়াতে পদার্থ আছে, এই যে এতটুকু এরিয়া, এই এরিয়াটাতে পদার্থ আছে। এটা যদি আমি সামনে থেকে দেখি, উপর থেকে দেখি, জিনিসটা দেখতে এরকম আসে। এই যে এতটুকু এরিয়াতে আমার পদার্থ থাকে, এতটুকু এরিয়া কি বড় বৃত্তের এরিয়া থেকে ছোট বৃত্তের এরিয়া বাদ দিব, তাহলে যেটা আসবে ওইটা হচ্ছে আমাদের এতটুকু এরিয়াটা। বড় বৃত্তের এরিয়া কি পাই r2 স্কয়ার, ছোট বৃত্তের এরিয়া পাই r1 স্কয়ার, দুইটার বিয়োগফল হচ্ছে a। বসাই দেবো, বসাই দিলে এক্সপ্রেশন চলে আসবে। ঠিক আছে, এই হিমেল সিলিন্ডারের ক্ষেত্রফল পাই r স্কয়ার এইচ, এটা কই পাইছস ভাই? পাই r স্কয়ার এইচ ক্ষেত্রফল কবে থেকে হয়? পাই r স্কয়ার এইচ ক্ষেত্রফল কবে থেকে হয়? হুম, পাই r স্কয়ার এইচ ক্ষেত্রফল কবে থেকে হয়? পোলাপাই নতুন নতুন সূত্র শিখাইতেছে আমাকে। আচ্ছা দেখো তারণ বেগের ব্যাপারটা, তারণ বেগটা অ্যাকচুয়ালি কি বোঝায়? ওকে, ধরো এটা একটা পরিবাহী সিলিন্ড্রিক্যাল শেপের একটা দণ্ড, ঠিক আছে, পরিবাহী সিলিন্ড্রিক্যাল শেপের একটা দণ্ড। এটার মধ্যে কি আছে, অনেকগুলা ইলেকট্রন আছে, ফ্রি ইলেকট্রন আছে বা ফ্রি চার্জ আছে।
অনেকগুলা ফ্রি ইলেকট্রন আছে। এখন ধরো তুমি মাঝখানে কিছু একটা এরিয়া নিছো, কি নিছো? মাঝখানে কিছু একটা এরিয়া নিছো, এই যে ধরো এতটুকু এরিয়া নিছো, এতটুকু এরিয়া নিছো, ঠিক আছে, এতটুকু এরিয়া নিছো, ওকে, যেটার দৈর্ঘ্য হচ্ছে এল, যেটার দৈর্ঘ্য হচ্ছে এল, এবং এটার মধ্যে ইলেকট্রন গুলা যে এভারেজ বেগে যাচ্ছে বা গড় বেগে যাচ্ছে, ঠিক আছে, গড় বেগে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে ড্রিফট ভেলোসিটি, ঠিক আছে, গড় বেগ যেটা এটাকে বলা হচ্ছে গড় বেগ যেটা এটাকে বলা হচ্ছে ড্রিফট ভেলোসিটি, যেটাকে আমরা ভি বলবো, অথবা তুমি যদি একটু স্পেসিফাই করতে চাও ভিডি, ড্রিফট ভেলোসিটি, ঠিক আছে। এখন দেখো এখান থেকে যে ইলেকট্রন গুলা এই পাশে যাচ্ছে, একটা সময় দরকার হচ্ছে না? তো যে সময়টাকে আমরা টি বলবো, সময়টাকে আমরা কি বলবো? টি বলবো, ঠিক আছে, সময়টাকে আমরা টি বলবো। এখন দেখো ইলেকট্রনরা কি করতেছে, এই টি সময় ভিডি বেগে এই পাশ থেকে ওই পাশে আসতেছে। দেখো একদম শুরুতে ভাই বলছিলাম এই চ্যাপ্টারে আমরা যা পড়বো সব সমবেগ রিলেটেড, ঠিক আছে, সব সমবেগ রিলেটেড। সমবেগে দূরত্ব সমান কি বলতো? বেগ ইন্টু সময়, এটা তো জানো, দূরত্ব সমান কি? বেগ ইন্টু সময়। এখন ধরো এটার যে এই ক্রস সেকশন এরিয়াটা, ঠিক আছে, এটার যে ক্ষেত্রফলটা বললাম এ, ক্ষেত্রফলটা বললাম এ, ঠিক আছে, ক্ষেত্রফলটা বললাম এ। এখন এখানে আর কি কি জিনিস তোমার গিভেন থাকবে? সেখানে কিছু জিনিস থাকবে, আমি ধরো এন একটা ব্যাপার ধরে নিলাম, যেটা হচ্ছে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে। এখন আমাকে বলো তো এই যে এতটুকু যে আমি ক্রস সেকশন নিলাম, এই ক্রস সেকশনের মধ্যে মোট ইলেকট্রন কত আছে আমাকে বলো? মোট ইলেকট্রন বা মোট চার্জ, এটা কি হবে বলো তো? মোট চার্জটা কি হবে? এটাই হবে হচ্ছে ইলেকট্রন সংখ্যা, মোট ইলেকট্রন সংখ্যা, মোট ইলেকট্রন সংখ্যা, রাইট? মোট ইলেকট্রন সংখ্যা হবে হচ্ছে কি মোট চার্জ। এখন দেখো মোট ইলেকট্রন সংখ্যা, আমার একক আয়তন ইলেকট্রন কত? এন। এখন আমাকে বলো 1 মিটার কিউবের মধ্যে যদি ইলেকট্রন থাকে 10টা, 2 মিটার কিউবের মধ্যে ইলেকট্রন কয়টা থাকবে বলো? 20টা, রাইট? 2 মিটার কিউবের মধ্যে ইলেকট্রন থাকবে কয়টা? 20টা। 3 মিটার কিউবে কয়টা থাকবে? 30টা। 4 মিটার কিউবে 40টা, রাইট? তার মানে কি আমি মোট ইলেকট্রন সংখ্যা তখনই বের করতে পারবো যখন এন কে আমি আয়তন দিয়ে গুণ করব। কি করব? এন কে আমি আয়তন দিয়ে গুণ করব। এন কি? এন ছিল হচ্ছে একক আয়তন ইলেকট্রন সংখ্যা ইনটু আয়তন। তো এখন দেখো আয়তন সমান কি? ক্ষেত্রফল গুণ দৈর্ঘ্য, রাইট? আয়তন হচ্ছে ক্ষেত্রফল গুণ দৈর্ঘ্য। তো এন ইনটু ক্ষেত্রফল কি বলো? ক্ষেত্রফল হচ্ছে এ, এবং দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য হচ্ছে এল, দৈর্ঘ্য হচ্ছে এল। ভালো কথা। এন এ দৈর্ঘ্য কি বলতো? দৈর্ঘ্য হচ্ছে ড্রিফট ভেলোসিটি ইনটু দরকারি টাইম। এটা হচ্ছে কি মোট চার্জ বা কিউ, মোট চার্জ বা কিউ, ঠিক আছে, মোট চার্জ বা কিউ। ভালো মতো বুঝো, মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে মোট চার্জ, কারণ কি পরিবাহীর মধ্যে কে দৌড়াদৌড়ি করে? ইলেকট্রন দৌড়াদৌড়ি করে, রাইট? আমি ধরে নিলাম যে ক্রস সেকশন এরিয়া বা ক্ষেত্রফল হচ্ছে এ, এবং কতটুকু দৈর্ঘ্য ধরে নিছি? এল দৈর্ঘ্য, ঠিক আছে, এল দৈর্ঘ্য ধরে নিছি। তো মোট ইলেকট্রন সংখ্যা কি হবে? এন ইনটু আয়তন। কিভাবে? আমি যদি বলি 1 মিটার কিউবের মধ্যে ইলেকট্রন থাকে 10টা, তাহলে 2 মিটার কিউবে কয়টা থাকবে? একদম বেসিক ঐকিক নিয়ম, 20টা। 3 মিটার কিউবে 30টা, 4 মিটার কিউবে 40টা। তার মানে 4 মিটার কিউব ইনটু 10, 3 মিটার কিউব ইনটু 10, 2 মিটার কিউব ইনটু 10। তার মানে আয়তনকে আমি এন দিয়ে যখন গুণ করতেছি, বা একক আয়তনে কয়টা ইলেকট্রন থাকতেছে ওইটা দিয়ে গুণ করতেছি, তার মানে মোট চার্জ বের হইতেছে বা মোট ইলেকট্রন সংখ্যা বের হইতেছে। আয়তন কি? আয়তন হচ্ছে আমি এ ইনটু এল বা ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য। তো এন এ এল, এল এল কি ছিল বলতো? এল ছিল ভিডি ইনটু টি। ভিডি কি? ড্রিফট ভেলোসিটি, ঠিক আছে। তো এটা হচ্ছে মোট চার্জ। এখন দেখো এই পরিবাহীর মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। দেখো কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। কারেন্ট, কারেন্ট সমান আমরা কি জানি? মোট চার্জ ডিভাইডেড বাই সময়, মোট চার্জ ডিভাইডেড বাই সময়, ঠিক আছে, মোট চার্জ ডিভাইডেড বাই সময়। তো কিউ, কিউ সমান কি বলতো? এন এ ভিডি ইন্টু টি ডিভাইড বাই সময়, সময় সময় বাদ। তারপর আমার এক্সপ্রেশন আই সমান কি থাকতেছে? ও এখানে তো আমি চার্জই লিখি নাই। আচ্ছা, ইলেকট্রনের চার্জ হচ্ছে ই, তো এখানে ইলেকট্রন চার্জ ই, তো এখানে সাথে কি থাকবে? এখানে সাথে হচ্ছে ই থাকবে, তো সাথে একটা ই থাকতেছে, ঠিক আছে। তো আমার ফাইনাল যে এক্সপ্রেশন, ফাইনাল এক্সপ্রেশন আমার আই সমান আসতেছে হচ্ছে সময় সময় বাদ গেলে এন এ
ভিডি টু ই, ঠিক আছে, এন এ ভিডি ইন্টু ই। তো এই যে গড় বেগটাকে বলা হয় কি, গড় বেগটাকে বলা হচ্ছে তারণ বেগ অথবা ড্রিফট ভেলোসিটি, ড্রিফট ভেলোসিটি, ঠিক আছে, যেটা এক্সপ্রেশন হচ্ছে এন এ ভিডি ইন্টু ই, এন এ ভিডি ইন্টু ই, ঠিক আছে। এই প্রীতি আলম বলতেছে তরন্ত, কিসের ত্বরণ? অ্যাডভান্স টপিক না তো ভাইয়া, এটা হচ্ছে একটা পরিবাহী তারের মধ্য দিয়ে ইলেকট্রন যখন মুভ হবে তখন এভারেজ কত বেগে মুভ হবে, ওইটা হচ্ছে তারণ বেগ। ওইটার এক্সপ্রেশন হচ্ছে এটা, কারেন্টের সাথে আই সমান এন এ ভিডি ইন্টু ই। তোমার এটা মনে রাখতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে মনে রাখতে হবে, আই সমান এন এ ভিডি ইন্টু ই, ঠিক আছে, আই সমান এন এ ভিডি ইন্টু ই। এইখানে সবকিছুর এক্সপ্রেশন দেওয়া আছে, এন মানে হচ্ছে এক আয়তন ইলেকট্রন সংখ্যা, গড় বেগ হচ্ছে ভিডি যেটাকে আমরা তারণ বেগ বলতেছি, সময় হচ্ছে টি, এ হচ্ছে ক্ষেত্রফল, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, ঠিক আছে। ওকে, এখানে দেখো তারণ বেগের সংজ্ঞা দেওয়া আছে, কোন কোষের দুই প্রান্তে একটি পরিবাহী তার দিয়ে যুক্ত করলে পরিবাহীর মুক্ত ইলেকট্রনগুলো প্রবাহিত হয়ে তড়িৎ প্রবাহ সৃষ্টি করে। ইলেকট্রনগুলো যেই গড় বেগে, দেখো সুন্দর কথা বলছে, যে গড় বেগ দিয়ে প্রবাহিত হয় তাকে সঞ্চারণ বেগ বা তারণ বেগ বলা হয়, তাকে সঞ্চারণ বেগ বা তারণ বেগ বলা হয়, যেটার সাথে আমরা তড়িৎ প্রবাহ সম্পর্ক পাইছি আই সমান এন এ ভিডি ইন্টু ই। ভাই সাথে দিয়ে লিখো, আই মানে কি, আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ, আই মানে কি, আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ, এন মানে কি, এন মানে হচ্ছে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, একক আয়তনে ইলেকট্রন সংখ্যা। ভিডি মানে কি, আচ্ছা ভিডি কে অনেক সময় হচ্ছে ভি দিয়ে রিপ্রেজেন্ট করে আর কি, ভি লিখতে পারো সমস্যা নাই। ভিডি, ভিডি মানে কি, ভিডি মানে হচ্ছে ড্রিফট ভেলোসিটি, ড্রিফট ভেলোসিটি বা তারণ বেগ, তারণ বেগ বা সঞ্চারণ বেগ, ঠিক আছে। আর ই মানে কি, ই মানে হচ্ছে ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জ, যেটার মান আমরা জানি 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। জিনিসগুলো একটু লিখে ফেলো। সুবহানা বলতেছে সংজ্ঞা, হ্যাঁ ভাই সংজ্ঞা যদি না জানো তাহলে তুমি বাকি জিনিসপাতিগুলো তো জানবা না, পারবা না। তো সংজ্ঞা অবশ্যই ম্যান্ডেটরি, মুখস্থ করা বা বোঝা ম্যান্ডেটরি, সংজ্ঞা যদি পারো বাকি জিনিসপাতিগুলো পারবা। তুলে ফেলছো? আচ্ছা ম্যাথ করাবো, হ্যাঁ ওকে ম্যাথ করাই, দেখো আজকের জিনিসপাতিগুলো তো পুরোটা থিওরিটিক্যাল ছিল, তো আচ্ছা দেখো এটা বইয়ের 14-15তে আসছিল, দেখে মনে হতে পারে অনেক কঠিন ম্যাথ, বাট প্যারা নাই। একটি নমুনায় দ্বিযুজি, দেখো কি বলছে, দ্বিযুজি, দ্বিযুজি ধাতুর আয়তন দেওয়া আছে এত, ওকে, ঘনত্ব দেওয়া আছে, আণবিক ভর, আয়তন দেওয়া আছে ভি, ভলিউম, ভলিউম কত, ভলিউম হচ্ছে 4 × 10⁻⁵ মিটার কিউব, ঘনত্ব দেওয়া আছে রো, রো সমান হচ্ছে 9 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তো আমি যখন এটাকে কেজি পার মিটার কিউবে নিব, তো 9 × 10⁻³ আসবে, রাইট, কেজি পার মিটার কিউব, ওকে। এর আণবিক ভর দেওয়া আছে, ঠিক আছে, এর আণবিক ভর দেওয়া আছে, কয়টা পরিবাহী ইলেকট্রন আছে, মানে তোমার কি চাইছে, নাম্বার অফ ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন। এটা অ্যাকচুয়ালি স্থির তড়িতের প্রবলেম, চলতড়িতের কোনো প্রবলেম না এটা, তাও ভাই করে দিচ্ছি যেহেতু বইটা আসছে, আসার চান্স খুবই বেশি তোমাদের সময়। দেখো আমার কি বের করতে হবে, তুমি দেখো, তুমি যখন কেমিস্ট্রি পড়বা, পরিমাণগত রসায়ন পড়বা, তখন সেখানে একটা সুন্দর একটা কথা আছে, এক মোল পরিমাণ কোনো পদার্থের মধ্যে ইলেকট্রন থাকে অ্যাভোগাড্রো সংখ্যক, কি থাকে, এক মোল, দেখো এরকম একটা কথা থাকে, এক মোল পরিমাণ পদার্থের মধ্যে
মোট ইলেকট্রন থাকে অ্যাভোগাড্রো সংখ্যক 6.023 ইন্টু 10⁻23 টি। দেখো এটা হচ্ছে পুরোটা কেমিস্ট্রি পড়া, বইটার কোয়েশ্চেন হচ্ছে এটা এক্সেপশন, বইটার কোয়েশ্চেন এটা এক্সেপশন, যে ওইটা হচ্ছে শুধুমাত্র ফিজিক্স থেকে প্রবলেম দেয় না, শুধুমাত্র কেমিস্ট্রি থেকে প্রবলেম দেয় না, আবার শুধুমাত্র একটা চ্যাপ্টার থেকে প্রবলেম দেয় না, একাধিক চ্যাপ্টার মিলে হচ্ছে প্রবলেম দেয়। ঠিক আছে, একাধিক চ্যাপ্টার মিলে হচ্ছে প্রবলেম দেয়। 1 মোল পরিমাণ পদার্থের মধ্যে মোট ইলেকট্রন থাকে এত সংখ্যক, এটা তুমি কেমিস্ট্রি ভালো মতো পড়লে বুঝবা। ঠিক আছে, ভালো মতো পড়লে অবশ্য জানার কথা, এটা জিনিসপাতিগুলো ইজি। তোমাকে কি বলছে, ইভেন অ্যাভোগাড্রো সংখ্যা দেওয়া আছে, নমুনায় কয়টা পরিবাহী ইলেকট্রন আছে। তো এখন তোমার কি বের করতে হবে, মোল সংখ্যা বের করতে হবে, রাইট? তার মানে কত মোল পদার্থ আছে। তো দেখো আমরা মোল সংখ্যা সমান এন, এন সমান কি জানি বলতো, এন সমান আমরা জানি বস্তুর ভর ডিভাইড বাই আণবিক ভর, এর আণবিক ভর। দেখো আণবিক ভর কিন্তু গিভেন 60 গ্রাম পার মোল, 60 গ্রাম পার মোল, বাট বস্তুর ভর, দেখো বস্তুর ভর, ভরটা কি আমরা জানি, বস্তুর ভর কিন্তু আমরা জানি না। ঠিক আছে, বস্তুর ভর আমরা জানি না। তো বস্তুর ভর বের করতে আমাদের কি করতে হবে বলতো, বস্তুর ভর এম সমান কি রো ইন্টু ভি, বস্তুর ঘনত্ব ইন্টু বস্তুর আয়তন। ঠিক আছে, বস্তুর ঘনত্ব ইন্টু বস্তুর আয়তন। তো ঘনত্ব কত বলতো, ঘনত্ব হচ্ছে 9 × 10⁻³ 9 × 10⁻³, আর আয়তন কত 4 × 10⁻⁵। দুইটা সলভ করো তো, সলভ করলে কত আসে 9 × 10⁻³ এই এত ছোট অ্যান্সার কিন্তু আসবে না। 9 × 10⁻³ ইন্টু 4 × 10⁻⁵, তো 0.36। এখন দেখো আমরা সবগুলো কি এসআই দিয়ে নিছি, তার মানে এটার ইউনিট হবে কি কেজি। বাট আমাকে দেখো আণবিক ভর যেটা দেওয়া আছে এটার একক কি দেওয়া আছে, একক দেওয়া আছে গ্রাম পার মোল, তার মানে এটাকে কিসে কনভার্ট করতে হবে, আমাদের গ্রামে কনভার্ট করতে হবে। তো গ্রামে কনভার্ট করতে হলে 10⁻³ দিয়ে গুণ করতে হবে, তার মানে 360 গ্রাম। ভালো কথা। এখন আমরা কি বের করবো, মোল সংখ্যা, মোল সংখ্যা বের করার জন্য কি লাগবে, ভর এবং আণবিক ভর। ভর কত বের করছি 360 গ্রাম পার মোল, এবং আণবিক ভর কত 60, তার মানে এন সমান কত আসে, এন সমান আসে হচ্ছে 60 ডিভাইড বাই 360, তার মানে হচ্ছে 6 মোল। তো এই যে ধাতুর টুকরাটা দেওয়া আছে এখানে 6 মোল পরিমাণ পদার্থ আছে, এটা হচ্ছে আমাদের কেমিস্ট্রির কনসেপ্ট। ঠিক আছে, কেমিস্ট্রি থেকে আমরা এই জিনিসটা জানি বা বুঝি, বাট এখানে ফিজিক্স কোত্থেকে আসছে, ফিজিক্স কোত্থেকে আসছে। ঠিক আছে, এখান থেকে ফিজিক্স আসছে হচ্ছে এই যে পরের প্রশ্ন থেকে, আমরা 1 মোল পরিমাণ পদার্থের মধ্যে মোট ইলেকট্রন থাকে হচ্ছে এতটুকু, এটা জানি। ঠিক আছে, এতটুকু ইলেকট্রন থাকে। ওকে, এখন দেখেন কয় মোল পরিমাণ পদার্থ আছে, কয় মোল পরিমাণ পদার্থ আছে বলতো, 6 মোল, রাইট? 6 মোল পরিমাণ পদার্থ আছে, তাহলে মোট ইলেকট্রন কত হবে বলো, নমুনায় ইলেকট্রন কত হবে বলো, নমুনায় ইলেকট্রন, নমুনায় ইলেকট্রন কত হবে, 1 মোলে যদি এটা থাকে 6 মোলে কত থাকবে, 6 ইন্টু 6.023 ইন্টু 10⁻23, রাইট? 10⁻23। বাট এখানে একটু কনফিউশন আছে বা একটু ভুল আছে, কোথায়, এখানে দেখো সুন্দর মতো একটা কথা বলছে যে দ্বিযুজি পরমাণু, তার মানে কি একটা অ্যাটম যখন ভাঙবে দুইটা পরমাণু, দুইটা ইলেকট্রন বের হয়ে আসবে। ঠিক আছে, দুইটা ইলেকট্রন বের হয়ে আসবে, দুইটা ভাঙলে কয়টা, 4টা। 6 মোল ভাঙলে কি এত ইন্টু এর দ্বিগুণ সংখ্যক ইলেকট্রন বের হয়ে আসবে। এখানে দুইটা মাস্ট ইম্পর্টেন্ট, এতটা ইলেকট্রন হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এতটা ইলেকট্রন হচ্ছে আমাদের অ্যান্সার। দুইটা কিন্তু মাস্ট গুণ করতে হবে, কারণ কি এটা হচ্ছে দ্বিযুজি, তার মানে একটা অ্যাটম যখন ভাঙবে দুইটা ইলেকট্রন বের হয়ে আসবে, দুইটা ভাঙলে 4টা, 4টা ভাঙলে 8টা। ঠিক আছে, সো অবশ্যই হচ্ছে 2 দিয়ে গুণ করতে হবে। বুঝা গেছে এটা বলো, ওকে। তুলে ফেলো, তুলে ফেলো হচ্ছে বাইরে। প্রবাহ ঘনত্ব আর একটু টপিক আছে, ওই টপিকটা দেখে শেষ করে দিব। যেটা বলবে টাইম শেষ বেন করে দিবেন। ঠিক আছে, ওকে ডান। আচ্ছা এখন দেখো হচ্ছে আমরা প্রবাহ ঘনত্বের যে ব্যাপারটা দেখি। আচ্ছা, প্রবাহ ঘনত্ব
কোন পরিবাহীর প্রতি একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহকে প্রবাহ ঘনত্ব বলে। ঠিক আছে, প্রবাহ ঘনত্ব বলে। এখন এটা অ্যাকচুয়ালি কি বুঝাইতেছে তুমি আমাকে বলো। ধরো আমি বললাম এটা হচ্ছে একটা আমাদের সিলিন্ড্রিক্যাল শেপের একটা পরিবাহী তার। ঠিক আছে, একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল শেপের পরিবাহী তার। এখন আমি ধরো মাঝখান থেকে একটা এরিয়া কেটে নিলাম, এরকম। ঠিক আছে, এরিয়াটা কেটে নিলাম। বাট আমাদের কারেন্ট কিভাবে ফ্লো হচ্ছে বলতো? কারেন্ট কিন্তু আমাদের মাঝ বরাবরই ফ্লো হচ্ছে। ঠিক আছে, কারেন্ট আমাদের মাঝ বরাবরই ফ্লো হচ্ছে। এখন দেখো যারা হচ্ছে ভেক্টর পড়ছো, ঠিক আছে, ক্ষেত্রফল কি রাশি বলতো? ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল একটা ভেক্টর রাশি। পড়ছো তো? ইভেন স্থির তড়িৎ পড়ে আসতো। এবং ক্ষেত্রফলের দিক হয় কি? ক্ষেত্রফলের দিক হয় ওই যে সারফেসটা আছে এটা লম্ব দিক বরাবর। মানে কি? যে এই যে সারফেসটা আছে এটার লম্ব দিক বরাবর এটার ক্ষেত্রফলের দিকটা হবে। ঠিক আছে, লম্ব দিক বরাবর। এই ক্ষেত্রফল সুবর্ণা, ক্ষেত্রফল কিন্তু ভেক্টর রাশি। এটা কিন্তু খুবই উইয়ার্ড একটা জিনিস। ক্ষেত্রফল ভেক্টর রাশি কিভাবে হয়? সারা জীবন পড়ে আসতো স্কেলার রাশি। তো অবশ্যই মনে রাখতে হবে। অবশ্যই মনে রাখতে হবে ক্ষেত্রফলের দিক হয় পারপেন্ডিকুলার। বাট কারেন্ট কোন দিকে ফ্লো হচ্ছে? কারেন্ট কিন্তু এই দিক বরাবর ফ্লো হচ্ছে। কারেন্ট এই দিক বরাবর ফ্লো হচ্ছে। ঠিক আছে, তো এই যে প্রবাহ ঘনত্ব বলতে কি বোঝায়? প্রবাহ ঘনত্ব যে 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 দিয়ে বোঝা যাচ্ছে প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে। প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে, আই ডিভাইড বাই এ। আর যে হচ্ছে কি একটা ভেক্টর রাশি, যে হচ্ছে একটা ভেক্টর রাশি। তারপরে যে এর একটা ডিরেকশন থাকবে। ভালো মতো বুঝো, প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে কিভাবে? লম্বভাবে। প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে এটা হচ্ছে লম্বভাবে। এটা হচ্ছে আই ডিভাইড বাই এ। আর এক্সপ্রেশন কি জানি আমরা বলতো? আর এক্সপ্রেশন জানি হচ্ছে এন এ ভিডি ইন্টু ই। তো এ এ বাদ যাবে, তার মানে জে এর আরেকটা এক্সপ্রেশন আসবে, এটা হচ্ছে এন এ ভিডি বা ড্রিফট ভেলোসিটি। ঠিক আছে, ওকে। এখন দেখো এখানে এই যে প্রবাহ ঘনত্বকে যেহেতু ভেক্টর বলছি, তার মানে এটা একটা দিক থাকবে। এখন আমাকে বলো এটা যদি একটা পজিটিভ দিক পোল হয়, এটা নেগেটিভ পোল হয়, তড়িৎ ক্ষেত্রের দিক কোন দিকে হবে? পজিটিভ থেকে নেগেটিভ দিকে না? পজিটিভ থেকে বাইরের দিকে, নেগেটিভের দিকে। মনে তো আছে, রাইট? পজিটিভ থেকে বাইরের দিকে, তার মানে তড়িৎ ক্ষেত্র যেটা আছে, তড়িৎ ক্ষেত্রের দিক হবে হচ্ছে এই বরাবর। তড়িৎ ক্ষেত্রের দিক হচ্ছে এই বরাবর। এবং তড়িৎ ক্ষেত্র এবং প্রবাহ ঘনত্ব দুইটা একই দিক বরাবর কাজ করে। দেখো তড়িৎ প্রবাহের দিকটা দেখলে বুঝবা, তড়িৎ প্রবাহ এবং প্রবাহ ঘনত্ব দুইটা কি একই দিক বরাবর কাজ করে। তার মানে প্রবাহ ঘনত্ব বা যে এটার দিকও হবে কি ডান দিক বরাবর। তড়িৎ প্রবাহ এবং প্রবাহ ঘনত্ব একই দিক বরাবর কাজ করে। ঠিক আছে, একই দিক বরাবর কাজ করে। ঠিক আছে, ও হ্যাঁ, এ কাটা যাওয়ার কথা। আচ্ছা, বয়স বেড়ে গেছে তো এই জন্য ভুলে যায়, মাঝে মাঝে একটু মিস্টেক হয়। এন পিডি টু ই। ওকে, এখন ক্লিয়ার আছে আই গেস। ঠিক আছে, আচ্ছা, এখন তো ঠিক আছে নাকি? ওকে, প্রবাহ ঘনত্ব, তড়িৎ প্রবাহ, তড়িৎ ক্ষেত্র একই দিক বরাবর কাজ করে। ওকে, ওই যে ডিএমসি ডিমারে কিউট কিউট দেন তো ওর একটা, ওরে কিউট, এটা কি ছুটি? ছি। এই ভাই ছুটি বানান কি এইভাবে? ছুটি বানান কি এইভাবে? ওরে ওরে ছুটি দেওয়া যাবে না, ওরে ক্লাস থেকে যাতে বের না হয়ে যায় এরকম ব্যবস্থা করেন। ও ছুটি না শেখা পর্যন্ত বের হওয়া যাবে না। ছুটি বানান কি এইভাবে? ছুটি বানান কি এইভাবে আমার বলো। তোরা ভাই ইংলিশ শিখ, সামি ভাইয়ের সাথে কথা বলা লাগবে আজকে। সামি ভাইয়ের সাথে আজকে কথা বলতে হবে। আচ্ছা দেখো, লাস্ট টপিক এটা, লাস্ট টপিক এটা হচ্ছে জোলের সূত্র। জোলের সূত্র, ঠিক আছে। তো জোলের সূত্র একটি অ্যাকচুয়ালি পড়ার আগে আমাদের হচ্ছে পদার্থে উৎপন্ন তাপ বা রোধের মধ্যে উৎপন্ন তাপ, ওইটা হচ্ছে আমাদের একটু বোঝা লাগবে। রোধে উৎপন্ন তাপটা অ্যাকচুয়ালি কি। আমাকে একটা জিনিস বলো তো, স্থির তড়িতে এই জিনিসটা কিন্তু পড়ে আসতো যে একটা পয়েন্ট থেকে আমি আরেকটা পয়েন্টে, তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা পয়েন্ট থেকে যখন আরেকটা পয়েন্টকে কিউ পরিমাণ চার্জ নিব, ট্রান্সফার করব। ঠিক আছে, কিউ পরিমাণ চার্জ ট্রান্সফার করব, আমার একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে ডাব্লিউটা হচ্ছে ওই দুই পয়েন্টের বিভব পার্থক্য ইন্টু চার্জের গুণফল। এটা তো জানো, ওই দুই পয়েন্টের বিভব পার্থক্য ইন্টু
চার্জের গুণফল, এটা তো জানো রাইট? ওকে, এটা তো জানো নাকি? ওকে, এখন দেখো আমরা প্রবাহিত কারেন্ট, কারেন্ট সমান কি জানি? চার্জ ডিভাইডেড বাই টাইম। তার মানে কি কিউ সমান হচ্ছে আই ইন্টু টি। ওকে, কিউ সমান কি আই ইন্টু টি। তো কিউ কে রিপ্রেজেন্ট করো, কিউ কে কি লিখতে পারবো? ভি। কিউ কে লিখতে পারি হচ্ছে আই ইন্টু টি। এখন দেখো আরো একটা সূত্র আমরা পড়বো নেক্সট ক্লাসে, বাট আপাতত ধরে নাও যে ভাইয়া সত্য কথা বলতেছি। ভি সমান কি জানি আমরা? আই ইন্টু আর, যেটা 9 পরে আসতো। ভি সমান কি আই ইন্টু আর। তো ভি এর ভ্যালুটা এখানে বসাও, বসালে কি আসবে? আই স্কোয়ার আর ইন্টু টি। আই স্কোয়ার আর ইন্টু টি, ঠিক আছে? আই স্কোয়ার আর ইন্টু টি। আই স্কোয়ার আর ইন্টু টি, ঠিক আছে? হ্যাঁ, এটাতে ভি সমান আই স্কোয়ার আর ইন্টু টি। এখন দেখো আমরা আবার লিখতে পারি, এখান থেকে লিখতে পারি ভি সমান কি আই বাই আর। আই সমান কি ভি বাই আর। এখান থেকে দেখো আই সমান কি লিখতে পারি? আই সমান হচ্ছে ভি বাই আর। তো এখান থেকে আই কে রিপ্লেস করো ভি বাই আর দিয়ে, তো ভি ইন্টু ভি, তার মানে হচ্ছে ভি স্কোয়ার ডিভাইড বাই আর ইন্টু টি আসে, রাইট? এখন এই যে কাজটা করা হচ্ছে আমাদের স্থির তড়িৎ বা চলতড়িতে, স্থির তড়িৎ অনুযায়ী যে কাজটা করা হচ্ছে, এই কাজটা হচ্ছে আমার চলতড়িতের মধ্যে রোধের অ্যাক্রসে তাপ হিসেবে কনভার্ট হচ্ছে, তাপ হিসেবে বাইরে চলে আসতেছে, ঠিক আছে? তাপ হিসেবে বাইরে চলে আসতেছে। তো এই যে তাপটা উৎপন্ন হচ্ছে, ভালো মতো বুঝো, উৎপন্ন তাপ শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী স্থির তড়িৎ অনুযায়ী যে পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে বা যে পরিমাণ কাজ করা হচ্ছে, ওই কাজটাই হচ্ছে আমাদের কি হচ্ছে? তাপ হিসেবে কনভার্ট হয়ে যাচ্ছে। তাপ হিসেবে কি হচ্ছে? কনভার্ট হয়ে যাচ্ছে। তার মানে তাপের উৎপন্ন যে তাপ আছে, তাপের ইকুয়েশন সবগুলা সেম হবে। তো এইচ সমান ডাব্লিউ সমান হচ্ছে ভি কিউ সমান হচ্ছে ভি আই টি সমান আই স্কোয়ার আর টি সমান হচ্ছে ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, ঠিক আছে? ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। এইচ সমান ডাব্লিউ সমান ভি কিউ সমান ভি আই টি সমান আই স্কোয়ার, মানে এটা হচ্ছে সিম্পলি শক্তির সংরক্ষণশীলতা নীতি। সিম্পলি কি শক্তির সংরক্ষণশীলতা নীতি, আই স্কোয়ার আর ইন্টু টি, ঠিক আছে? শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী কি আমার এই পাশ থেকে ওই পাশে নিতে যে পরিমাণ কাজ করতে হচ্ছে, যে কাজটা করতে হচ্ছে, এই কাজটা কি হচ্ছে অ্যাকচুয়ালি তাপে কনভার্ট হচ্ছে। এখন বলতে হচ্ছে ভাই তাপে তো কনভার্ট হয় না, তাদের বাসায় ফ্যান ঘুরতেছে, ফ্যানের মধ্যে হালকা করে টাচ করবা, দেখবা হাত পুড়ে যাচ্ছে একদম, তাপে কনভার্ট হচ্ছে, ঠিক আছে? লাইট যখন জ্বলে অনেকক্ষণ, দেখবা লাইটের মধ্যে যখন টাচ করতেছে তখন ওইটা একটু গরম লাগতেছে। যারা ল্যাপটপ ফোন ইউজ করে তারাও দেখবে হচ্ছে ল্যাপটপ ফোন ধরলে একটু গরম লাগতেছে। তার এই গরমটা বা এই তাপটা কোথেকে আসতেছে? তাপটা আসতেছে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যখন কারেন্ট ফ্লো হয় তখন ওইখানে একটা তাপ উৎপন্ন হয়। যে তাপগুলোকে তুমি হচ্ছে এই এক্সপ্রেশন দিয়ে বের করতে পারো। এখন কোনটা ইউজ করবো? কোয়েশ্চেন দেখে হচ্ছে আমরা আগে ডিসাইড করবো যে কোন কোন ভ্যালুগুলো দেওয়া আছে, দেন ওই ভ্যালু রিলেটেড ইকুয়েশনটা ইউজ করবো, ঠিক আছে? ওই ভ্যালু রিলেটেড ইকুয়েশনটা ইউজ করবো। এক্স্যাক্টলি ফোন গরম হয়ে যায়। আচ্ছা, ওকে। এখন দেখো এখান থেকে একটা এক্সপ্রেশন খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এইচ সমান হচ্ছে আই স্কোয়ার আর টি। যে এই সূত্রটা, এটা হচ্ছে জুলের সূত্র, এটা হচ্ছে জুলের সূত্র, ঠিক আছে? তো এখান থেকে মোটামুটি 3টা সূত্র আসে। প্রথম যে সূত্র, এইচ ইজ প্রপোর্শনাল টু আই স্কোয়ার, মানে তত বেশি তাপ উৎপন্ন হবে যত বেশি পরিমাণ কারেন্ট ফ্লো করবা। 2 নম্বর সূত্র, এইচ ইজ প্রপোর্শনাল টু আর, তত বেশি তাপ উৎপন্ন হবে যত বেশি রোধ হবে। 3 নম্বর সূত্র হচ্ছে এইচ ইজ প্রপোর্শনাল টু টি, যত বেশি সময় ধরে কারেন্ট ফ্লো করবা তত বেশি তাপ উৎপন্ন হবে, ঠিক আছে? ওকে, এখন দেখো প্রথম যে সূত্র যখন বলছিলাম বাকি দুইটা কনস্ট্যান্ট থাকবে, তার মানে আর এবং টি, এই দুইটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট এটা যখন বলবো বাকি দুইটা কনস্ট্যান্ট আর বাদে আই এবং টি, আই টি এই দুইটা কি কনস্ট্যান্ট থাকবে। এবং টি এর যখন সমানুপাতিক বলবো আই এবং আর কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে? প্রথম যে সূত্রটা স্থির রোধ এবং স্থির একটা ফিক্সড সময়ে একটা রোধের একরসে উৎপন্ন তাপ ওই রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের সমানুপাতিক। স্থির রোধ এবং একটা ফিক্সড সময়ে একটা রোধের মধ্য দিয়ে উৎপন্ন তাপ ওই রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের সমানুপাতিক, ঠিক আছে? এইচ ইজ প্রপোর্শনাল টু আই স্কয়ার, সরি বর্গের সমানুপাতিক। 2 নম্বর হচ্ছে একটা রোধের মধ্য দিয়ে যখন আমি কারেন্ট এবং সময় দুইটাই স্থির রাখবো তখন ওই রোধের একরসে উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক।
আর 3 নম্বর হচ্ছে একটা রোধের মধ্য দিয়ে কারেন্ট এবং রোধ দুইটাই যখন স্থির রাখবো ওই রোধের মধ্যে উৎপন্ন তাপ সময়ের সমানুপাতিক। ঠিক আছে, এই 3টা সূত্র হচ্ছে বিজ্ঞানী জুল দিয়ে গেছিল। সো এই 3টা সূত্রকে বিজ্ঞানী জুলের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র বলা হয়। ঠিক আছে, এই জিনিসগুলো তোমার স্লাইডে হচ্ছে লিখে দেওয়া আছে, যে এগুলো একটু দেখে নিবা, এগুলো একটু দেখে নিবা। আচ্ছা, এর পাশাপাশি তোমাকে একটা হোমওয়ার্ক দিয়ে দিই, হোমওয়ার্কটা করবা নেক্সট ক্লাসে, কালকে আগে সাবমিট করে ফেলবা। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে, আচ্ছা হোমওয়ার্ক থাকবে। সাবমিট করে ফেলবা কালকে ক্লাসের আগে, এটা সাবমিট করবা, এটা কমপ্লিট করবা। ঠিক আছে, না ক্লাস শেষ, আজকের ক্লাস শেষ, আবার হচ্ছে কালকে আসবো, কালকে রোদের ব্যাপার স্যাপারগুলো নিয়ে পড়াশোনা করবো, হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে আই গেস। আজকে হচ্ছে একদম শুরুতে কিন্তু বলেছিলাম যে একদম বেসিক জিনিসপাতি হবে, একদম থিওরি, মানে হচ্ছে কোনো প্রবলেম নাই, এরকম প্রবলেম সলভ নাই, তাও কিছু প্রবলেম করাইছি, ওইগুলো হচ্ছে সুন্দর মতো নোট করবা। আর ক্লাসে যেই যে জিনিসপাতিগুলো আছে ওইগুলো সুন্দর মতো বই থেকে আবার পড়ে নিবা, একবার আর একটু ক্লিয়ার হচ্ছে। কতটুকু পড়বা ভাই বলে দিচ্ছি, কতটুকু পড়বা। ঠিক আছে, তাদের কাছে ইসাক স্যারের বই আছে, তোমরা হচ্ছে বই থেকে আচ্ছা, তোমরা হচ্ছে বইয়ের মধ্যে একটা টপিক আছে তড়িৎ শক্তি প্রেরণের সময় তাপীয় অপচয়। ঠিক আছে, এই টপিকটার আগ পর্যন্ত সবকিছু পড়ে ফেলবা। আমরা হচ্ছে কালকে ওই টপিক থেকে শুরু করব, কতটুকু ম্যাক্সিমাম হিট জেনারেট হতে পারে বা কতটুকু ম্যাক্সিমাম লস হতে পারে। ঠিক আছে, আচ্ছা টপিক মিলাই নিয়ে পড়বা, ভাইয়া টপিকের নাম দিয়ে আসছি, যে বই পড়ো ওই বই থেকে টপিক মিলাই মিলাই পড়বা। বাট কি কি পড়বা, উৎপন্ন তাপ পড়বা, তারপর হচ্ছে চুলের সূত্রগুলা পড়বা, দেন হচ্ছে রোধের উপর তাপমাত্রা তাপের প্রভাব পড়বা, তড়িৎ প্রবাহ কি এটা পড়বা। সবগুলো টপিকের শেষে দেখবা একটা করে প্রবলেম দেওয়া থাকে 2-3টা, ওই প্রবলেমগুলো বই থেকে সলভ করে নিবা। ঠিক আছে, ওকে, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ সবাইকে।